আপনার যদি এমন হয় যে দুটো ক্লাস আপনি করতে পারছেন না, আপনি একটু সিআর কে ইনফর্ম করে রাখবেন, ঠিক আছে? সিআর কে একটু ইনফর্ম করে রাখবেন। সিআর আমাকে একটু হামিমের ব্যাপারটা আপডেট দিন, যদি এমন হয় যে উনি আপনার সাথে কমিউনিকেট করেছে, ক্লাসটা করতে যাচ্ছিল করতে পারছে না, বা রেকর্ডিংটা সে দেখে নিয়েছে, সেক্ষেত্রে ওনার অ্যাটেন্ডেন্স আমি কনসিডার করব। ওকে ম্যাম। হামিম, আপনার আপনার যেটা হবে যে আপনি দেখবেন যে আমি মোটামুটি একদিনের মধ্যে রেকর্ডিংটা দিয়ে দিই, সেক্ষেত্রে আপনি রেকর্ডিংটা দেখে আমাকে ইনফর্ম করলে আমি আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা কনসিডার করব। ওকে ম্যাম। ঠিক আছে? ওকে। জি সো ম্যাম। মোহাম্মদ মিজানুর রহমান, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ আল ফয়সাল বাপ্পি, ইয়েস ম্যাম। ফাতেমাতু জোহরা, ইয়েস ম্যাম। সালমা ইসলাম মিম, সালমা ইসলাম মিম, মিম নাই? সালমা ইসলাম মিম, ম্যাম নাই আজকে। উনি তো ক্লাস মিস করেন না, ওনার তো অ্যাটেন্ডেন্স থাকে। কাজী আবির হোসেন, কাশফিয়া ইশরাত, ইয়েস ম্যাম। উম্মে জান্নাত, মোহাম্মদ আবির হোসেন সুমন, Yes, ma'am. সানজাদ আল আজভি, Present, ma'am. শফিকুল ইসলাম মামুন, শ্রাবন্তী আক্তার, মল্লিকা খাতুন, ম্যাম। জাকিয়া সুলতানা জারিন, ম্যাম মল্লিকা। মল্লিকা দিয়েছে, জাকিয়া সুলতানা জারিন, ইয়েস ম্যাম। হালিমা আক্তার বৃষ্টি, ইয়েস ম্যাম। দিয়েছেন? জি, আনিকা আজিজ, আনিকা আজিজ, বিথি চৌধুরী, বিথি চৌধুরী, আনিকা আজিজও অ্যাবসেন্ট, বিথি চৌধুরীও অ্যাবসেন্ট। ওকে। পোলেন চাকমা, শিরিন আক্তার, প্রেজেন্ট মিস। মোসাম্মদ রিদিকা তাসনিম হিমা, শারমিন জাহান, জাহিদুল ভুইয়া, প্রেজেন্ট মিস। ম্যাম শারমিন জাহান। Ma'am, Jahidul Bhoya present, ma'am. ওকে। মোহাম্মদ রাহাত হোসেন, Yes, ma'am. সালমা আক্তার, ইয়েস ম্যাম। ইতিমনি, ইতিমনি, মাহফুজা আক্তার, উর্মি ইয়েস ঘোষ। ম্যাম। ম্যাম আমি গত ক্লাসেও ছিলাম ম্যাম, আমি ওটা নিব, নেট প্রবলেমের কারণে প্রেজেন্ট। ওটা নিব, এইটা শেষ করেই নিব। উর্মি ঘোষ, ইয়েস ম্যাম। শারমিন, সরি শামিম রেজা, শারমিন, সরি মাই মিস্টেক, শারমিন রেজা, 19392009। জান্নাতুল ফেরদৌস, আকিব হায়াত, Yes, ma'am. আকিব হায়াত আছেন, জুলেখা জি, ma'am. খাতুন বর্ষা। প্রেজেন্ট ম্যাম। লাস্ট ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স তো এইভাবে এখন ম্যানুয়ালি নিচ্ছি, তো লাস্ট ক্লাসে আমার অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে হয়তো জয়েন করেছেন, এরকম কেউ আছেন কিনা যে ক্লাস করেছেন বাট অ্যাটেন্ডেন্স দিতে পারেন? মিস আমি আজকে আছি, শ্রাবণী আক্তার। হ্যান্ড রেজ করবেন, আমি ওখান ম্যাম থেকে নিব। আমিও। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, একজন একজন করে হ্যান্ড রেজ করেন, আমি আসছি। মিস গত ক্লাসে ছিলাম, আজকের কথাটা বলছি, আজকে শ্রাবণী আক্তার প্রেজেন্টটা সবাই- দেয়া হয়নি। সবাই হ্যান্ড রেজ করেন, যাদেরই অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হয়েছে হ্যান্ড রেজ করেন, আমি একজন করে আসি। আচ্ছা, ফার্স্টে আসুন মাহফুজা আক্তার, আইডিটা বলেন। লাস্ট ক্লাসে কি হয়েছিল? ম্যাম 19392007। হ্যাঁ, আপনি লাস্ট ক্লাসে মিস করেছেন, এই তো? আমি কিন্তু এটা ক্রস চেক করব। হ্যাঁ So, ম্যাম। ওটা বলে কিন্তু আমি যখন লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স যখন দেখতে যাবো, ওখানে যদি আপনাকে না পাই তাহলে কিন্তু এটা মার্ক করে রাখবো, একটা অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু রং ইনফরমেশন দিয়ে না। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে শ্রাবন্তী, আপনি আজকে মিস করেছেন। জি মিস। ওকে। এরপরে আছেন হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আপনার অ্যাটেন্ডেন্স তো পেয়েছেন? আজকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকেটাও পেয়েছেন। আচ্ছা, আর কারোর অ্যাবসেন্ট আছেন? লাস্ট ক্লাসে প্রবলেম হয়েছিল বা আজকে প্রবলেম হয়েছে? ওকে, সো লাস্ট ক্লাসে একটু ডিসকাশন থেকে আসি, আবারও বলছি
আজকের পরে আমাদের যে ক্লাস, দ্যাট মিনস দিস ইজ আওয়ার লেকচার 6 and in the next class, that means on lecture 7 we have our first class test. আপনি এখন যদি আপনার এটা ওভারল্যাপও পড়ে তারপরেও কিন্তু ক্লাস টেস্টটা অ্যাটেন্ড করতেই হবে, এই ব্যাপারে কিন্তু কোনো কনসিডারেশন নেই। আবারও বলছি, যত যাই হোক যদি এই টাইমে অন্য কোনো কোর্সেরও ক্লাস থাকে আপনি ক্লাসটা হয়তো ম্যানেজ করতে পারবেন, কিন্তু আমি মেকআপ কোনো ক্লাস টেস্ট নিব না। আমি যেহেতু মেকআপ ক্লাস টেস্ট নিব না, এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা কিন্তু ক্লাসটা প্রপারলি করবেন। এবং হচ্ছে গিয়ে আবার রিকোয়েস্ট সেটা হচ্ছে যে মানে এক্সাম যেটা নিব, যে আমি অ্যাক্টিভিটিস গুলো যেটা দিব, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস যদি দিয়ে থাকি, যেমন লাস্ট ক্লাসে আমরা একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিয়েছিলাম, এই জিনিসগুলোতে অ্যাটেন্ড করবেন যাতে ক্লাসগুলো মিসিং হয়ে যাচ্ছে। এটা কারণ এগুলো মেকআপ নেওয়ার কোনো জায়গা না। আচ্ছা, ব্রেকআউট রুমের ব্যাপারে আরো একটা কথা বলি। ব্রেকআউট রুম মিনস ইওর ক্লাস পারফরমেন্স অর ইওর গ্রুপ পারফরমেন্স। আমি এই মার্কস গুলো এখান থেকে আনবো। এই কারণে ব্রেকআউট রুমে চেষ্টা করবেন লেট সাবমিশন না করতে, বিকজ আমি ব্রেকআউট রুমের ক্ষেত্রে একমাত্র একটা বিষয় আমি কখনোই লেট সাবমিশন একসেপ্ট করি না, সেটা হচ্ছে ব্রেকআউট রুমের ক্ষেত্রে। তো ব্রেকআউট রুমে কাইন্ডলি লেট সাবমিশন করবেন না। আমরা হচ্ছে গিয়ে ব্রেকআউট রুমটা প্রপারলি রাখবো, বিকজ এটা থেকে আমাদের একটা ভালো মার্কস আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে আসা শুরু করব। এরপরে আসি, আমাদের একটা সেশন ছিল যেটা আমি আমার ভিডিও প্রেজেন্টেশনের ব্যাপারে আমি বারবার বলেছেন যে আমি ক্লাসে আপনাদের প্রেজেন্টেশন যেটা নিব সেটা হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন নিব। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদের বলেছেন যে আমি একটা সেশন নিব, এবং এটা শুধু আপনাদের না, আমি আমার যে বাকি যে সেকশন গুলো স্টুডেন্টরা আছে তাদের সবাইকে নিয়ে আমি একটা সেশন নিতে চাই, যেখানে হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি একদমই আপনাদের প্র্যাকটিস করে দেখো যে হাউ ইউ ক্যান মেক এ effective video presentation using Prezi or Zoom, and মানে একই সাথে জুমে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডটাও শেয়ার করবেন, প্রেজেন্টেশনটা এরকম টুলস এন্ড টেকনিক্স গুলো নিয়ে আলোচনা করব। তো আমি ভেরি সুন এটা হচ্ছে এই সেশনটা অ্যারেঞ্জ করব, এটা আমি আমার ডিপার্টমেন্টের হেল্প নেব এটা করার জন্য। আমার কি রেকর্ডিং স্টার্ট হয়েছে না? সো আমি আমার ডিপার্টমেন্টের হেল্প নেব এটার জন্য। তো আমরা হয়তো একটু ব্র্যান্ডিং করে একটু ব্যানার ট্যানার দিয়ে আমরা একটা আমার যদিও এটা ইচ্ছা ছিল যে শুধু আমার স্টুডেন্টদের জন্য করা, পরবর্তীতে দেখলাম এটা বাকিরাও হেল্প পেতে পারে, সো আমরা এটা হয়তো ওইভাবে একটা সেশনে যাব। সো আমার প্রেজেন্টেশনটা আবারও বলছি, এটা কিন্তু ভিডিও প্ল্যাটফর্মে হবে, অর্থাৎ আপনাকে নিজেই মেক করে আমাকে পাঠাতে হবে, এবং আমি পসিবল সবগুলো সলিউশনই আপনাকে এখানে দেওয়ার চেষ্টা করবো। ওকে ফাইন, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ে আসছি, আজকের ক্লাস পর্যন্ত যা পড়বো সবকিছু যেটা আমাদের থাকবে। লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 তে ছিলাম, and it was cover our two basic economic model. One is about the circular flow diagram, another one is production possibility from trade, and you already know you have to submit a breakout room activities about that. That means you have to draw that figure and the definition and other things, and you have to submit on the your Google Classroom. So now there's a common question, madam, এখান থেকে কোশ্চেন গুলো কেমন হয়? আমি নরমালি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে কোশ্চেন গুলো আমি এটাকে এক্সপ্লেইন করতে পারি। কোশ্চেনটা এরকম করি যে identify the parts of the model or elaborately explain the model as a part of household. আপনি হয়তো তখন যেভাবে করবেন যে নিজেকে হাউসহোল্ড হিসেবে চিন্তা করবেন, এবং সেখানে সেই বেসিসে ইকোনমিটা কিভাবে কাজ করছে বা আপনি কিভাবে ইকোনমির সাথে রিলেটেড সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনায় আসবে। আমি আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করব, ইটস one of my favorite chapter, my most favorite chapter, or আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে this is that kind of chapter from where I can make a mid-term question or final term question. অনেক কিছু পড়ার আছে এই চ্যাপ্টারে। So this chapter will discuss about those two things. That means we know there are two decision makers in economics. One is household, another one is farm. So household আমরা কি করি, we demand for goods and services, and the farm they supply the goods and services. So in this chapter we will discuss about the supply side and the demand side. জি কাশফিয়া বলেন। ম্যাম লাস্ট ক্লাস থেকে আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি অবশ্যই। আচ্ছা আমারই ভুলে গেছি, আমি কোশ্চেন আস্ক করে আজকে করতে ভুলে নো গেছি। প্রবলেম ম্যাম। ম্যাম আমরা প্রোডাকশন প্রবাবলি ফ্রন্টিয়ারের যে ইয়াটা দেখেছিলাম গ্রাফটা, তো ওখানে ম্যাম আমার মনে হয়েছে যে দুইটা প্রোডাক্টের জন্য এটা বলা হয়েছে। সো যখন আমাদেরকে দুইয়ের অধিক 3-4টা প্রোডাক্ট নিয়ে করতে হবে, কাজ করতে হবে, তখন আমরা কিভাবে আর কি এই প্রপোর্শনটা মেইনটেইন করব, এটা আমার কোশ্চেন ছিল ম্যাম। আচ্ছা আমি একটু গ্রাফটাতে আসছি। কাশফিয়া, আমি যদি রং না বলি, আপনার কাছে মনে হয়েছে যে দুইটা প্রোডাক্টটা না, মানে একটা প্রোডাক্টেরই আমরা হয়তো সার্কুলারটা দেখেছি দুইটা ইউনিটের মধ্যে, মানে দুইজন ডিসিশন মেকারের মধ্যে।
আপনার কোশ্চেনটা মেবি এরকম ম্যাম ছিল। ম্যাম এটা ছিল না ম্যাম, সেকেন্ড যেটা ও আচ্ছা 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 আচ্ছা, পিপিএফ প্রোডাকশন। আপনি ইয়েস আচ্ছা ম্যাম। ওকে, পিপিএফ এ আপনি বলেছেন যে দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা কম্বিনেশন দেখিয়েছি, যদি আমি বাংলাদেশের Yes, ইকোনমি ma'am. বেসিসে চিন্তা করি তখন কিভাবে করব, একাধিক প্রোডাক্ট যদি চলে আসে। জি আচ্ছা, ম্যাম। একটা কান্ট্রি পিপিএফ টা যখন আমরা সাধারণত ক্যালকুলেশন করি, একটু যদি ব্রড এরিয়াতে আমরা চিন্তা করি, দেখেন আমার প্রোডাক্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি না, গুডস এন্ড সার্ভিস। ইয়েস ম্যাম। একদম দুটো ভাগে ভাগ করতে পারি, অথবা ধরেন আমি সার্ভিস নিলামই না, আমি এটাকে ভাঙলাম, আমি প্রোডাক্টকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রাইমারি প্রোডাক্ট, যেটা আমরা র ম্যাটেরিয়ালস একদম এগ্রি থেকে পাচ্ছি, এগ্রি, ফিশারি, ফরেস্ট্রি, এখান থেকে যেগুলো পাচ্ছি সেগুলোকে আমি র ম্যাটেরিয়ালস একদম প্রাইমারি প্রোডাক্ট হিসেবে ধরলাম। আর এগুলোকে প্রসেস করে যে প্রোডাক্টটা পাচ্ছি, হুইচ ইজ কল্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। লাইক আমরা রাইস থেকে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস মেক করছি, বা আমরা হচ্ছে হুইট থেকে ব্রেড মেক করছি, বা আমার হচ্ছে গিয়ে ফ্ল্যাট ব্রেড যেটা আমরা প্রতিদিন খাচ্ছি সেটা মেক করছি। তো ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং গুড। সো আমি যদি এক্স এক্সিস এ আমার সব এগ্রিকালচার প্রোডাক্ট নেই, এন্ড ওয়াই এক্সিস আমি যদি ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নেই, এগেন দেয়ার ইজ এ, আমরা কিন্তু একটা পসিবল গ্রাফ এখানে পাবো। অথবা যদি হচ্ছে গিয়ে আমরা ইয়াতে যাই, যদি গুডস এন্ড সার্ভিসে যাই, তাহলে এই প্রবলেমটা আরো সলভ হয়ে যায়। তখন আমরা সেই ক্ষেত্রে এক্স এক্সিস এ হচ্ছে গুডস দেখাবো, ওয়াই এক্সিস এ হচ্ছে গিয়ে সার্ভিস দেখাবো। আচ্ছা, এটা দেখানোর জন্য একটু পার্কিনের বইতে যাই। একই বই, এটা হচ্ছে গিয়ে আমরা ম্যানকিউর বইটা ফলো করছি, এটা হচ্ছে পার্কিনের বই। দুইটার আমি দেখেন, আমি তো টেবিল অফ কন্টেন্টে যাচ্ছি, গেলেই বুঝতে পারবেন। আমরা ম্যানকিউর বইটা আমি আপনাদের পড়াই বিকজ অফ আপনাদের যে কারিকুলামটা আমাকে প্রোভাইড করা হয়েছে, সেখানে হচ্ছে আপনাদের কারিকুলামে ম্যানকিউর বইটা মেনশন করা আছে, এই জন্য ম্যানকিউটা পড়ে। ম্যানকিউ পার্কিন মোস্টলি সেম, জাস্ট একটু কন্টেন্টে এদিক ওদিক করা। তো ম্যানকিউ আবার হচ্ছে উনি পিপিএফ এর উপরে বেশি ফোকাস করেছেন, উনি সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা পড়ায়নি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার স্টুডেন্টদের পিপিএফ সম্পর্কে জানা দরকার। তো এইখানে হচ্ছে গিয়ে আমি পার্কিন এই বইতে একটা ছবি দেখাবো, যেখানে ইউএসএ এন্ড হংকং এর পিপিএফ টার মধ্যে একটা কম্পেয়ার দেখাচ্ছে, যে মানে যেখানে দেখাচ্ছে যে পিপিএফ টা চেঞ্জেস হচ্ছে। তো ওইটা একটু দেখাই। সো তাহলে আপনি একদম ভালো মতো বুঝবেন যে চেঞ্জেসটা যখন মানে যখন একটা হোল ইকোনমিতে যখন দেখায় তখন কিভাবে দেখায়। সো এই ক্ষেত্রে দেখেন আমরা একটা পিপিএফ দেখতে পাচ্ছি। দিস green line is this blue line is the original PPF of Hong Kong, and the second blue line is the original PPF of USA, and this pink line is the যে মুভমেন্টটা হয়েছে সেটা, যেমন এখান থেকে এটা গিয়েছে দেখাচ্ছে, আবার এ থেকে এখানে ডি তে গিয়েছে সেটাও দেখাচ্ছে। এখন দেখেন এটা আমাদের হেডেক না, এখানে আসলে চেঞ্জেসটা কিভাবে আসছে সেটা আমার জন্য হেডেক না। আমার যেটা হেডেক সেটা হচ্ছে গিয়ে যে এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে আমরা এক্স এক্সিস এ নিয়েছি হচ্ছে কনজাম্পশন গুডস, এন্ড ওয়াই এক্সিস এ নিয়েছি হচ্ছে ক্যাপিটাল গুডস। কনজাম্পশন গুডসটা মানে গুডস কে আমরা অনেক ভাগে ভাগ করতে পারবো, যেমন আজকে আমি আপনাদেরকে এটা পড়াবো, সেখানে দেখবো যে অ্যাকর্ডিং টু ইনকাম আমরা গুডস কে ক্লাসিফাইড করতে পারি, প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট সেখান থেকে আমরা ক্লাসিফাইড করতে পারি, ডিউরেবিলিটির উপরে ক্লাসিফাইড করতে পারি। সো এখানে যেটাকে ভাগ করেছে সেটা হচ্ছে কি আমরা গুডস আইদার দুটো কাজ করে, আইদার আমরা সেটাকে কনজিউম করে ফেলি মানে ইউজ করি, অথবা সেটা সেভ করে রাখি ফর দ্য ফিউচার প্রোডাকশন পারপাস। আমরা জানি যে ফিউচারে যদি আমরা একটা কোনো প্রোডাক্টকে সেভ করে রাখি প্রোডাকশনের জন্য, সেটাকে আমরা ক্যাপিটাল বলি। সো এখানে যখন আমরা হংকং বা ইউএসএ পিপিএফ এ দেখার চেষ্টা করছিলাম, তখন আমরা হচ্ছে গিয়ে আমরা কিন্তু সেখানে হচ্ছে কি ক্যাপিটাল গুডসটা এখানে হচ্ছে আমরা এক্স এক্সিস এ ওয়াই এক্সিস এ নিলাম, এন্ড এক্স এক্সিস এ হচ্ছে কি আমরা কনজাম্পশন গুডসটা নিয়ে নিলাম। সো এইভাবে তো অর্থাৎ আমরা যদি হোল ইকোনমিটাকে দেখাতে যাই, তখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে চাইলে এইভাবে এক্স এক্সিস ওয়াই এক্সিস এ আমরা ডিফারেন্ট একটা কম্বিনেশন মানে এইভাবে হোল কম্বিনেশনটা দেখিয়ে করতে পারবো। বা আমি যেটাকে বললাম হয়তো এইভাবে না এনে যদি আমি শুধু কনজাম্পশনের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে আমরা হচ্ছে গুডস এন্ড সার্ভিস এভাবে আলাদা করতে পারি, বা এগ্রিকালচার প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, অর্থাৎ এক্স এক্সিস আমি এগ্রিকালচার প্রোডাক্ট নিবো, ওয়াই এক্সিস এ ম্যানুফ্যাকচারিং, এক্স এক্সিস এ গুডস নিবো, ওয়াই এক্সিস এ সার্ভিস নিবো। এভাবেও কিন্তু হোল ইকোনমির জন্য আমি পিপিএফ টা তৈরি করতে পারি। অথবা যদি স্পেসিফিক এরিয়া ওয়াইজ, সাপোজ আমি নরসিংদীর উপরে একটা পিপিএফ বানাবো, নরসিংদীর মানুষজন যারা আছে তাদের যে পসিবল যে আউটকাম আছে সেটার উপরে একটা মিলিয়ে আমরা একটা পিপিএফ বানাতে চাইলাম।
নরসিংদীর উপরে যদি বানাতে যায়, এখন ওখানে দেখা যায় যে ওখানকার মানুষ কিন্তু তেমন কোনো সার্ভিস কনজিউম করছে না। ওখানে আমরা মোস্টলি হচ্ছে গিয়ে গুডস আছে, মানে এবং সেটা হচ্ছে কি এগ্রি প্রোডাক্ট আর প্রসেস যে ফুড, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, এই দুটোই আমরা কনজিউম করছি। সো নরসিংদীর জন্য ইজিলি কিন্তু আমরা এইভাবে একটা পিপিএফ বানাতে পারবো যে এক্স অ্যাক্সিসে আমি গুড মানে এগ্রি প্রোডাক্ট নিলাম আর ওয়াই অ্যাক্সিসে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নিলাম। বাট আমি যদি ঢাকায় আসি, ঢাকায় আমরা প্রচুর সার্ভিস কনজিউম করি, আমরা হেয়ার কাট নেই, আমরা পার্লারে যাই, আমরা টেলিকমিউনিকেশন সার্ভিস নেই, আমরা মেডিকেল সার্ভিস নেই, আমরা হেলথ কেয়ার সার্ভিস নেই, আমরা এডুকেশন সার্ভিস নেই। সো আমাদের কিন্তু প্রচুর সার্ভিস সেক্টর আছে। সো ঢাকার জন্য কিন্তু আবার ডিফারেন্ট আছে। এইভাবে আমরা চাইলে ডিফারেন্ট ওয়েতে ড্র করতে পারি। ওকে, এনি মোর কোশ্চেন ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস? নো ম্যাম, থ্যাংক ইউ। সবাই করতে পারেন। আমি একটা জিনিস মেক শিওর করি আপনাকে, আমাকে কোশ্চেন করলে আমি খুশি হই। আমার তাহলে অ্যাটলিস্ট মনে হয় যে আপনি জিনিসটা নিয়ে চিন্তা করেছেন, চেষ্টা করছেন। বরঞ্চ আমি চেষ্টা করি যে যতটুকু আপনি জিজ্ঞাসা করলে বেটার, আমার জন্য আমার আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়ে, এটাও আমার জন্য বেটার। তো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হচ্ছে প্রশ্ন করতে পারেন, কোনো প্রবলেম দেখি। তো দেখেন ম্যানকিউ পার্কিন, ওদের দুজনে কিন্তু টেবিল অফ কন্টেন্ট অলমোস্ট সেম, ওরাও এইভাবেই ভাগ করেছে, ইন্ট্রোডাকশন দেন হচ্ছে হাউ মার্কেট ওয়ার্কস, এইভাবে ওরাও কাজ করেছে। আমরা মানে দুইজনের বই রাইট আপটা সেম টাইপের, এটাই বোঝাতে চাচ্ছিলাম। কিছু কন্টেন্ট পার্কিন একটু কম পড়ায়, ম্যানকিউ একটু বেশি পড়ায়, মানে এই বইটা একটু ডিফিকাল্টি লেভেলে যদি আমরা যাই একটু বেশি। কিন্তু ম্যানকিউটা আমি নিজে ম্যানকিউ বেশি পড়তাম, আমার কাছে ম্যানকিউটা বেশি ভালো লাগে, যদিও আমি পার্কিন এই সেমিস্টার ফলো করছি। আমি সিএসসি তে পড়াচ্ছি, ওদেরকে কিন্তু পার্কিন পড়াচ্ছি। তো ওদের আবার কারিকুলামে পার্কিনটা দেওয়া আছে। পার্কিনে হচ্ছে যে বললাম ইজিলি লেখা থাকে, ম্যানকিউ হচ্ছে আবার ম্যানকিউ অনেক বেশি ডিটেল আলোচনা করে, অনেক আননেসেসারি টপিক থাকে ম্যানকিউর, এটা হচ্ছে ড্রব্যাকস। আবার ম্যানকিউ যে মেসেজ গুলো দিয়ে দেয়, অর্থাৎ কি কি পড়াচ্ছে সেটা ডেফিনেশন করে দেয়, এটা আবার একদিক দিয়ে ভালো। ওকে, তো এখন আসি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি। এই চ্যাপ্টার আমরা কি কি পড়বো? সো ইন দিস চ্যাপ্টার we will get to know about the market. After that we will start the topic that is demand. Demand এ আমরা চলে যাব হচ্ছে ডিমান্ড কি, then quantity demand কি, স্পেশালি আমরা আসলে এটাতে ফোকাস করব। Then we will find out there is a curve about the demand curve which is downward sloping. Then we will find out that is how demand curve will shift. দ্যাট মিনস দেখবো যে ডিমান্ড কার্ভটা কিছু হলে শিফট করবে, মুভ করবে, চেঞ্জ হবে ডিমান্ডের, এই চেঞ্জেসটা কিভাবে হবে আমরা সেটা সম্পর্কে জানবো। আফটার দ্যাট উই উইল ফাইন্ড আউট দ্য রিজন why the demand curve will shift. ফাইনালি হচ্ছে গিয়ে একটা কার্ভের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, অর্থাৎ যেটাকে বোঝাতে চাচ্ছেন যে শিফট হওয়াটা বলতে কি বোঝায়, আর হচ্ছে গিয়ে একটা ডিমান্ড কার্ভের মধ্যে চেঞ্জ হওয়াটাকে বলতে কি বোঝাও, which means shift in what's the difference between shift in demand curve। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্লু লাইন, রেড লাইন, বাট এখানে জাস্ট একটা সিম্পল একটা গ্রিন লাইন, সো সরি ব্লু লাইন। So what's the difference between shift in demand curve and the movement in demand curve along a demand movement in demand along a demand curve? আমরা এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা দেখবো। সো এটাকে আমরা এভাবে বলি যে চেঞ্জ ইন ডিমান্ড এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। সো এই দুটার মধ্যে যে চেঞ্জেস গুলো আছে সেটা নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করব যে এই মানে এটা আসলে কি। সো আজকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এতটুকু পর্যন্ত পড়াতে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সাপ্লাই এ যাব। তো নেক্সট ক্লাসে তো আমাদের এক্সামের শেষে আমরা সাপ্লাই পোর্শনটাতে যাব। এক্সাম হয়তো 1 আওয়ারের হবে। সো আমি প্রথমে হয়তো ক্লাসটা স্টার্ট করে কিছুক্ষণ পড়িয়ে তারপরে হচ্ছে আপনাদের এক্সামটা স্টার্ট করব ফ্রম 2 PM। এইভাবে হচ্ছে এক্সামটা আমি নেই। আগে ইচ্ছা ছিল যে আমি ক্লাস টাইমই নষ্ট করতাম না, কিন্তু এটা আসলে একটু ইনহিউম্যান হয়ে যায়, আপনাদের উপরে ক্লাসও নিচ্ছি আবার আপনার একটা অফ টাইমে আমি এক্সামও নিয়ে নিচ্ছি। সো এই জন্য আমি কিছু সময় ক্লাসটা করিয়ে তারপরে হচ্ছে এক্সামে চলে যাই, এইভাবে সাধারণত আমি মেনটেন করি। এখন যদি বলেন ম্যাডাম এগুলো কেন করেন, আমি হচ্ছে গিয়ে পড়াইতে অনেক বেশি ভালোবাসি, যত বেশি বেশি পড়ানো যায় আমার তত ভালো লাগে, এই জন্য আমি বেশি বেশি ক্লাস করি, এই হচ্ছে বিষয়, আর কিছু না। আজকে একজন মানে আজকে না কালকের মর্নিং ক্লাসে আমি বলছি ম্যাডাম এত পড়ানোর তো দরকার নাই, তো এটাই বললাম যে আমার ক্লাস নিতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যতটুকু পসিবল আপনাকে শেখানো যায় শিখিয়ে ফেলি, শেখার কোনো শেষ নাই, এবং আপনার এই শেখাটা কোনো আননেসেসারি পারপাসও যাবে না, এটা কাজে লাগবে। আচ্ছা, সো আমি কি স্লাইডটা শেয়ার করেছি আপনাদের গুগল ক্লাসরুমে? ম্যাম এটা মনে হয় করা হয় নাই। এটা করে দিই। আচ্ছা, এটা তাহলে করে দিব আজকে। সো যেহেতু এটা থেকে এক্সাম থাকবে, সো ফার্স্টে আমরা যেটা সম্পর্কে জানবো হোয়াট ইজ মার্কেট।
মার্কেট শুনলে আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি তো মার্কেট কি। দেখেন আমি যে কথা বলছি এটা মিলে কিনা। আপনার মনে হলো যে ওই যে আমি বসুন্ধরা সিটিতে যাচ্ছি, দ্যাটস মেবি মার্কেট। or Jamuna Future Park, that's maybe market. Or I'm purchasing something from a shop, that's maybe market. Or there is a fish market near to my home, that's maybe market. আচ্ছা কখনো কি আমাদের এটা মনে হয়েছে যে I'm purchasing indirectly, I'm purchasing octane diesel from Saudi Arabia, that's also a market. Because আমি আমার ধরেন কার আছে, আপনার একটা কার আছে, সেটা চালানোর জন্য আপনার ফুয়েল লাগে, সেটা আপনি যে পারচেজ করে আসেন ইনডিরেক্টলি এটা কিন্তু সৌদি আরবিয়া থেকে আসছে, মিডল ইস্ট থেকে আসছে, সো ওটা তো একটা মার্কেট হতে পারে। or you are purchasing some product from Amazon or Evali or Daraz, so that's maybe market. বা আপনি ফেসবুক অন করলেন, সারা ফেসবুকটা তো এখন বাজার হয়ে গেছে, ওই যে একই কথা বললাম, ফেসবুকটা মার্কেট হয়ে গেছে। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া, ইটস নট মার্কেট। সো ওইখানে যে আপনি সারাক্ষণ দেখছেন আপিরা এটা কিনো, আপিরা ওইটা কিনো, আপনি লাইভ দেখছেন, ওখান থেকে পারচেস করবেন, ওটাও মার্কেট। সো আসলে মার্কেটটা কি? আমি বলবো যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ইন ইকোনমিক্স, আমার ক্লাসরুমটাও একটা মার্কেট। আমি যে আপনার ক্লাস নিচ্ছি এটাও কিন্তু মার্কেটের মধ্যেই চলে আসছে। তাহলে আসি মার্কেটটা কি বুঝি। তো মার্কেট মিনস ইটস এ সিচুয়েশন। আবার বলছি এটা কোনো প্লেস না, এটা এখন থেকে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে মার্কেট বলতে আমরা কখনোই প্লেস বুঝবো না, বুঝবো যে ইটস এ সিচুয়েশন। মেবি এটা আমরা আর্টিফিশিয়াল একটা সিচুয়েশন ক্রিয়েট করে নিতে পারি, হোয়াট এভার ইট ইজ, ইটস এ সিচুয়েশন where the buyer and seller they will meet to each other. অর্থাৎ the buyer who will purchase the product, that means who has the demand, and the seller, that means who will provide the product or who will supply the product. Both are the same thing. So this জি বলো। আচ্ছা আমাকে জাস্ট একটু 2 minutes অ্যালাউ করেন। ওকে, সো যেটা বলছিলাম যে সো মার্কেট কি, যে মার্কেট ইজ এ সিচুয়েশন, এটা আমরা কখনোই এটাকে একটা প্লেস বলবো না। যদিও আমরা মার্কেট বলতে একটা প্লেস বুঝি, বাট এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনে মেবি আমাদের মেক করাও হতে পারে। সো বেসিক্যালি ইটস এ সিচুয়েশন where this buyer and seller we will meet to each other, আমরা আমাদের মধ্যে মিট করব। maybe this meet will be on face to face platform or like through online, through offline, through phone calls, through internet, through a medium. Say for example Evali, it's a medium, এটা কিন্তু আমাদের কোনো মার্কেট প্লেস না, এটা একটা মিডিয়াম যেখানে আমরা বায়ার সেলার আমরা কিন্তু মিট করছি। এবং দেখেন এখানে কিন্তু আমার সেলার ইভেন আমাকে চিনেও না যে আমি কে, বা আমি অ্যাজ এ বায়ার আমি নিজেও চিনি না যে সেলারটাকে, বাট আমরা জাস্ট একটা মিডিয়ামের মাধ্যমে এখানে কিন্তু ইন্টারঅ্যাক্ট করছি এবং আমরা প্রোডাক্টটা পারচেজ করছি। সো ইটস নট ম্যান্ডেটরি ফর ইউ অ্যাজ এ বায়ার অর সেলার, হোয়াট এভার ইউর পজিশন ইজ, ইটস নট ম্যান্ডেটরি ফর ইউ টু নো দ্য অপোজিট ওয়ান, just you will be interact in this process, that's market. So that means market means it's a situation where we are the buyer and the seller, we will meet to each other. Then what we will do, we will exchange the ownership of goods and services. So এই কথাটাই যখন বলে ফেললাম, দেখেন এটার সাথে আমার ক্লাসরুমে কিন্তু চলে আসলো, যে আমি বললাম যে my classroom is a market, সেটা কিন্তু definition wise চলে আসলো, because in my classroom what we are doing here, I'm the seller and you are the buyer. I'm the seller in what term? Because I am trying to provide some services to you, and you are the buyer because you are trying to purchase that services from me. So then what we have done here, we exchange the ideas. আমি সবসময় এটা বলি যে ক্লাসে আমরা আসলে কিছু আমি আপনাদের কিছু শেখাই না, আপনারাও আমাকে শেখান, আমিও আপনাদের কাছ আমার কাছ থেকে যেমন আপনারা শেখেন, আমিও কিন্তু আপনাদের কাছ থেকে শিখি। So we are sharing ideas here. So we exchange the ownership of goods and services in market. And এখানে যদি আমি লিখেছি যে set the price through the bargaining process, maybe in some cases it's the prefixed price or it would be a market price, আমরা কিন্তু সেখান থেকে মার্কেটের প্রাইসটা পেয়ে যাবো। অর্থাৎ প্রাইসটা এখানে ফিক্সড বলে কোনো টার্ম থাকবে না যে এই দামেই আমি প্রোডাক্টটা কিনবো, সেখান থেকে আসতে হবে, এরকম কোনো বিষয়টা এখানে থাকবে না। তাহলে মার্কেটের বিষয়ে আবারও আসি। তাহলে মার্কেট বুঝলাম যে ইটস এ সিচুয়েশন where we will meet to each other, আমরা দেখা হবে, we will exchange the ownership of goods and services, আমরা প্রোডাক্টের ওনারশিপটা চেঞ্জ করব, সেটা ইনফরমেশনও চেঞ্জ হতে পারে,
সেটা গুডস এন্ড সার্ভিসেস চেঞ্জও হতে পারে, এবং সেক্ষেত্রে একটা প্রাইস থাকবে, সেটা মেবি মার্কেট প্রাইস হতে পারে, অর সেটা আমরা বার্গেনিং প্রসেসের মাধ্যমে অর্থাৎ অকশন যেটাকে আমরা বলি সেভাবেও কিন্তু আমরা প্রাইসটাকে সেট করে নিতে পারি। সে ফর এক্সাম্পল আমি যেহেতু দুইটা বই দেখালাম, ম্যানকিও কিন্তু বলেছে যে আমরা মার্কেট প্রাইসে প্রোডাক্টটা কিনি, অর্থাৎ আমরা মার্কেট একটা দাম দেওয়া থাকবে, এই দামটা আমরা পাবো হচ্ছে কি ফ্রম দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই, ব্যালেন্সিং পজিশন অফ ডিমান্ড এন্ড সাপ্লাই, যেটা আমরা এই চ্যাপ্টারের শেষে পড়বো। কিন্তু পার্কিং বলেছে যে আমরা যখন মার্কেটে যাব উই উইল সেট দ্য প্রাইস থ্রু দ্য অকশন। অকশন মিনস এই যে বার্গেনিং প্রসেস, যে আমি একটা দাম বলবো, সেই দামটা থেকে সেলার যদি এগ্রিড হয় সেল করবে, আদারওয়াইজ না, এখানে আমাদের মধ্যে একটা অপশন চলবে, সেখান থেকে আমরা কিনবো। তো এটা আসলে ভ্যারি করে। সো এটাই বললাম যে আমি প্রিফিক্সড প্রাইস নিতে পারি, আবার অপশনের মাধ্যমেও কিন্তু একটা প্রোডাক্ট পারচেজ করতে পারি। এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে মার্কেট বলতে কি বুঝালাম? তো এই কারণে যখন আমি দারাজের কথা বলছি, আমি কিন্তু বললাম যে দারাজ এটা হচ্ছে একটা মিডিয়াম, এটা একটা মার্কেট, ওটাও একটা মার্কেট হতে পারে, এবং দারাজটা ওয়ার্ক করছে অ্যাজ এ মিডিয়াম, যেখানে সে বায়ার এবং সেলারকে আমাকে মিট করাতে হেল্প করছে। সো এটা একটা মার্কেট। ওটা কিন্তু দারাজ কিন্তু এখানে সেলার না, দারাজ হচ্ছে মার্কেট। ই ভ্যালিউ একটা মিডিয়াম যে আমাকে হেল্প করছে যে আমি বায়ার সেলারকে মিট করতে, আমি এখানে সেলারকে চিনি না, আমি মিট করে ফেলছি, বা সেলার আমাকে চিনে না, মিট করে ফেলছি, সেটা মার্কেট। অ্যাকর্ডিং টু দ্যাট দিস ডেফিনেশন মাই ক্লাসরুম ইজ এ মার্কেট। আপনি যতগুলো ক্লাস করেন, আপনি এখন যদি মহিউদ্দিন স্যারের ক্লাস করছেন, বা আপনি মনিরা ম্যাডামের ক্লাস করছেন, আপনি আচ্ছা শামা কি সেমিস্টারে ক্লাস নিচ্ছে না? নো ম্যাডাম। ম্যাম আমরা তো জানতাম শ্যামা। বুঝিনি। ম্যাডাম তো আমাদের ক্লাস নিচ্ছে না। গ্রিনে তো নাই মিস। এবার শামার ইয়াটা দেখিনি, এই জন্যই জানি না শামা কি সেমিস্টার কি ক্লাস নিচ্ছে না নাকি। ম্যাম ভার্সিটিতে আর নাই। ও আচ্ছা, উনি কোথায়? শ্যামা মিস গ্রিনে নাই সম্ভবত, ও শিওর সেটা জানি না, তবে জানি নাই। আচ্ছা 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 আচ্ছা, ও হচ্ছে আমার সাথে দেশের বাইরে চলে যাবে বলেছিল ম্যাম। আচ্ছা, মানে শামা আর আমি হচ্ছে একসাথে হচ্ছে জয়েন করেছিলাম, উই আর দ্য সেম ব্যাচ, মানে শামা মেবি আমার এক ব্যাচ সিনিয়র হবে, আচ্ছা আই ডোন্ট নো, বাট মানে আমরা একই সাথে গ্রিনে জয়েন করেছি, একই সাথে ট্রেনিং সেশন কমপ্লিট করে আমরা ক্লাসে আসছি। হঠাৎ করে ওর কথা মনে হলো, মানে ফেস টু ফেস যখন ছিল ওর সাথে আমার রেগুলার বেসিসে দেখা হতো, আমরা একসাথে ইনভিজিলেশন গুলো ম্যাক্সিমাম আমার শামার সাথে পড়তো, ভালোই লাগতো। অনেকদিন দেখা হয় না, দেখি। আচ্ছা, ও খুব ভালো নাচে, মানে এত সুন্দর না, মানে ওর মানে ওই সেন্সটা আমার খুব ভালো লাগে। ওকে, সো যেটাতে ছিলাম যে মার্কেটের কথা বলছিলাম, সো এই ডেফিনেশন ওয়াইজ কিন্তু আমি যদি আমার ক্লাসরুমের কথা বলি সেটাও কিন্তু একটা মার্কেট, বা আমি যদি হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে টিচারদের ক্লাসরুম আছে সেটার কথাও যদি আমি বলি সেটাও কিন্তু মার্কেট হবে। এবার আসি, মার্কেট কি কোনো ক্যাটাগরিজ আছে? অবভিয়াসলি মার্কেটের অনেক ক্যাটাগরিজ আছে, এবং অনেক ক্ষেত্রে আমরা সেই ক্যাটাগরিজ গুলো করতে পারি। এখন এখানে আমি একটা ক্যাটাগরিজ দেখাবো, ইটস অ্যাকচুয়ালি বেসড অন দ্য নাম্বার অফ সেলার ইন দ্য মার্কেট। Maybe according to the location, markets are different type. According to the number of buyers, marketers different type. What type of product I'm going to sell, according to that market are different. মানে মার্কেটের অনেক ধরনের ক্লাসিফিকেশন পাবেন। তো এখানে আমি যেটা ফোকাস করছি, দ্যাটস বেসিক্যালি অন দ্য নাম্বার অফ সেলার, অর্থাৎ বাজারে কতজন বিক্রেতা আছে সেটার উপর বেসিস করে আমি এখানে মার্কেটটা পাচ্ছি। তো এখানে এটা একটু নেমে গেল। আচ্ছা, এখানে আমরা মার্কেট দেখতে পাচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে কি কম্পিটিটিভ মার্কেট, অ্যানাদার ওয়ান ইজ মনোপলি মার্কেট। এগুলো একটু লিখতে হবে ম্যাডাম, তাতে আপনাদের মনে থাকবে, আদারওয়াইজ সব খেয়ে ফেলবেন, তারপর যখন পরীক্ষার আগের দিন রাতে মাথায় হাত পড়ে যাবে যে কি পড়লাম আর কি করব। সো কম্পিটিটিভ মার্কেটটা কি? কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে সেক্ষেত্রে আমরা দেখবো যে দিস মার্কেট হ্যাজ মেনি বায়ার্স and many sellers, and there is another component, what we can say, we act as a price taker here. আমি তিনটাই এক্সপ্লেন করব এবং এটার ডেফিনেশন বইয়ে পাবেন। সো যেটা বলছে যে in competitive market there are many buyers
and many sellers. অর্থাৎ এই কম্পিটিটিভ মার্কেটে দেখবো যে আমরা অসংখ্য বায়ার পাচ্ছি, অসংখ্য সেলার পাচ্ছি। So as there are many buyers and many sellers, we have very tiny share on this kind of market. আমাদের শেয়ারটা এতটাই টাইনি হয় যে আমাদের ইম্প্যাক্টটা মানে আমাদের ইম্প্যাক্টটা খুবই স্লো, খুবই অল্প হয় এই মার্কেটে। এটাকে আমরা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ মার্কেট বলছি। এটার অনেকগুলো নাম আছে, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটও আমরা বলে থাকি, পারফেক্ট কম্পিটিশনও বলে থাকি। So this is competitive market, and as you have very tiny share in that market, so you can't influence the overall market price. That's why you act as a, again, whatever your position is, buyer or seller, you act as a price taker here. আপনি এখানে প্রাইসটাকে নিবেন, আপনি এখানে প্রাইসটা সেট করতে পারবেন না। Say for example, the vegetable market in Bangladesh, that's an example of perfect competitive market. আমরা সবাই ভেজিটেবল খাই, সো বাংলাদেশে যত মানুষ আছে they all are buyer, আমরা সবাই ভেজিটেবল কিনছি। ঠিক একইভাবে অনেকে আমরা ভেজিটেবল সেলও করছি, সো আমরা কিন্তু অনেক বেশি সেলার দিই। সো যদি if our population is 18 crore, which means according to that আমরা ধরে নিলাম যে 9 crore হচ্ছে গিয়ে আমরা এখানে বায়ার, 9 crore হচ্ছে গিয়ে সেলার। বুঝতে পারছেন? সো আমি আমার ইম্প্যাক্টটাকে মানে 9 crore না 9 কোটি মানুষের মধ্যে আমি একজন, তাহলে কি আমি আসলে মার্কেটে কোনো ইনফ্লুয়েন্স ফেলতে পারি? একটু চিন্তা করেন আপনার ইম্প্যাক্টটা কতটা কম। সো আপনার মানে আপনি খুবই টাইনি শেয়ার এখানে হচ্ছে গিয়ে ফলো করেন। আচ্ছা ধরেন ভেজিটেবলের দাম এখন অনেক বেশি, এই কারণে আমি বললাম যে আমি ভেজিটেবল কিনবো না, তাতে মার্কেটে কি অসুবিধা? আমি ছাড়া আরো 8,99,99,999 জন কাস্টমার থাকবে, সো মার্কেটে কোনো সমস্যাই নাই। আচ্ছা ধরেন প্রাইস খুব বেশি, আমি আপনাদেরকেও ইনফ্লুয়েন্স করলাম যেহেতু আমি জানি আপনার ইউ উইল অ্যাক্ট অ্যাজ এ ফর দ্য ইনসেনটিভ রেশনাল পিপল। সো আমি আপনাদেরকে ইনসেনটিভ দিলাম, দিয়ে আমি বললাম যে আমরা সবাই হচ্ছে ভেজিটেবল কিনবো। সো আমার ক্লাসে এখন ধরেন সাপোজ 30 জন আছে, আমরা 30 জনই ভেজিটেবল কিনলাম না, তাতে কি আসলে মার্কেটে কোনো ইম্প্যাক্ট পড়ে? চিন্তা করে দেখেন, 30 জনও যদি চলে যায় 9 কোটির মধ্যে, কিছু মানে আমি আমাদের শেয়ারটা বুঝেছি যে আমরা কতটা কম ইম্প্যাক্ট ফেলতে পারি ওভারঅল মার্কেট। আচ্ছা 30 জনও বাদ দিই, আমরা ধরলাম গ্রিনের যত স্টুডেন্ট আছে সবাইকে ইনফ্লুয়েন্স করলাম যে ভেজিটেবলের অনেক দাম, এত দাম দিয়ে আমরা ভেজিটেবল কিনবো না, দাম কমাইতে হবে, তারপরে আমরা ভেজিটেবল কিনলাম। আমরা এই গ্রিনের 7,000 স্টুডেন্টই 7,500 স্টুডেন্ট আমরা ভেজিটেবল কেনা বন্ধ করে দিলাম, তাতেও কি কোনো মার্কেট ইম্প্যাক্ট পড়ে? দেখেন তো। আচ্ছা গ্রিনে 7,000 কেন, আরো একটু বেশি দিলাম, আমরা ধর 1 লাখ মানুষকে অ্যাড করলাম, 9 কোটির মধ্যে যদি 1 লাখ চলে যায় তাতেও কোনো সমস্যা আছে? দেখেন কিছুই না। সো বিষয়টাই হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এতই বায়ার থাকে বা এতই সেলার থাকে, সো আপনার ইম্প্যাক্টটা এতটাই কম, সেই কারণে এখানে আপনি প্রাইস টেকার হিসেবে কাজ করবেন। এখন আপনি বলে যাবেন আমি প্রাইস টেকার, আমি প্রাইসটা জানবো কি করে? মজার বিষয় হচ্ছে কি ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট information are equally spreaded, or and you have equal access on the information. As a buyer and seller you have the equal access on the information. Like এখন আমের দাম কত, আমরা বাজারে গেলেই বাজার যাচাই করলে আমরা জানতে পারবো যে what's the actual price, or because it's a competitive market, or চালের দাম কত, ডালের দাম কত, তেল বা সুগার বা হুইট, আমি যেটাই বলি না কেন এগুলো কিন্তু আমরা প্রাইস জানতে পারবো যে এটার দাম কতটুকু, মানে এখানে আমার ইকুয়াল ইনফর্ম, বিকজ এটা কম্পিটিটিভ মার্কেট। এখন সো যেহেতু এখানে আমরা অ্যাজ এ প্রাইস টেকার কাজ করি, আমরা ইনফরমেশনটা ইকুয়ালি স্প্রেড হয়। এখন এখানে একটা প্রশ্ন আছে যে ম্যাডাম কেন আমি ইম্প্যাক্ট ফেলতে পারবো না, আমাকে একটা ওয়ে দেখান যেখানে আমি ইম্প্যাক্ট ফেলতে পারবো। আসলে ওয়েটা হচ্ছে গিয়ে যদি আপনি অনেক বেশি ডিমান্ড করতে পারতেন। এখন দেখেন আমাদের একজনের পক্ষে বা 30 পিপল বা 7,000 পিপল আমাদের পক্ষে কিন্তু পসিবল না এই 9 crore পিপল যা ডিমান্ড করেছে পুরোটা ডিমান্ড করে ফেলা। এমন যদি হতো যে 9 crore পিপল যেটা ডিমান্ড করছে সেটা আমরা এই 7,000 জন মিলে কিনে ফেলতে পারতাম, তাহলে হয়তো আমরা মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারতাম, যেহেতু ডিমান্ডটা এই একটা স্পেসিফিক পিপলই করছে। কিন্তু সেটা হয় না, দেখা যায় যে অনেক বেশি মানুষ ডিমান্ড করছে, আমাদের পক্ষে সেটা হচ্ছে গিয়ে মার্কেটে ইনফ্লুয়েন্স ফেলা সম্ভব হয় না অ্যাজ এ বায়ার। এবার আসে অ্যাজ এ সেলার।
Suppose there are some big group of industries in Bangladesh like Jomuna Group, Bosundhara Group, City Group. ওদেরকেও যদি আমি অ্যাসাইন করি, তিনটা গ্রুপকে অ্যাসাইন করলাম যে you will sell all the vegetables in Bangladesh. Is it possible for them to supply all the vegetables? আচ্ছা, তিনটা ইন্ডাস্ট্রি জায়গায় আরো 4-5টা ইন্ডাস্ট্রি অ্যাড করে দিলাম, 5টা ইন্ডাস্ট্রি আনলাম। তাদের পক্ষে বাংলাদেশের সবার কাছে ভেজিটেবল পৌঁছানো পসিবল? ভেজিটেবল পৌঁছানো মানে কি, ভেজিটেবলটা তৈরি করতে হবে, যে তৈরি থেকে শুরু করে একদম সেল পর্যন্ত যাওয়া সম্ভব? চিন্তা করে দেখেন, পসিবল না। সো এই যে এইখানে অ্যাজ এ সেলারও ইউ ক্যান সাপ্লাই অল দ্য থিং, and as a buyer you can demand all those things. That's why we have very tiny share on the market. That's why we act as a price taker. এবং আরো একটা মজার বিষয়, এটার অ্যান্সার হয়তো বেশি, এটা আমার স্টুডেন্ট লাইফে একটা কোশ্চেন ছিল। আমার মনে হয়তো সাপোজ ধরেন the people who live in Gulshan, মানে অ্যাকর্ডিং টু দ্য লিভিং স্ট্যান্ডার্ড ইন ঢাকা, আমি জাস্ট কাউকে ছোট করে বলছি না, the people who live in Gulshan, they belong to high income class and I live in Mirpur. So আমি দেখেছি যে in Mirpur the people who are living here, we are like we belong to mid income class or moderate income class, even in some cases low income class. So আমরা কিন্তু এখানে ইয়াটা করে, এখন দেখা গেল যে আমি চাল কিনছি 50 টাকায়, আমি হয়তো এইটুকুই অ্যাবিলিটি আমার আছে, আবার গুলশানে যে মানুষ আছে সেও 50 টাকায় চাল কিনছে। কথা হচ্ছে কি, গুলশানে যিনি আছেন সে তো চাইলে 50 টাকা না, 200 টাকাও যদি চালের কেজি হতো কিনতে পারতো না? Yes, ma'am. চিন্তা করে দেখেন, ওর জন্য মানে ওর তো হাই জি ইনকাম ma'am। পিপল, ওর মান্থলি ইনকাম হয়তো 10 লাখ টাকা, আর আমার মান্থলি ইনকাম হচ্ছে 10,000 টাকা। তো যার ইনকাম 10 লাখ টাকা তার জন্য 200 টাকা কেজিতে চাল কেনাও কিন্তু কোনো বিষয় না। সো কেন মিরপুরেও 50 টাকা, আবার আপনার হচ্ছে কি গুলশানেও 50 টাকা? বিকজ এটা হচ্ছে কম্পিটিটিভ, এই যে চালের বাজার যেটা, ইটস বিলংস টু কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, হুইচ মিনস ইকুয়াল ইনফরমেশন আছে। সো গুলশানে যিনি আছে সে কিন্তু জানে চালের কেজি 50 টাকা। সো যদি শপকিপারের কাছে যায় শুনে চালের কেজি 50 না, ও বললো আমি ক্লেম করলো 200 টাকা, তখন ও চিন্তা করে ঠিক আছে মিরপুরে যাই, যাই ওখান থেকে চাল কিনে নিয়ে আসি, সমস্যা কি? তুমিও যে চাল সেল করছো মিরপুরেও একই চাল সেল হচ্ছে। ইউ গেট মাই পয়েন্ট? সো এখানে সেলার চাইলেও হাই প্রাইস ক্লেম করতে পারে না, কারণ হাই প্রাইসে তার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, কারণ উই হ্যাভ অল্টারনেটিভস, আমরা অনেক সেলার আছে এখানে। ঠিক একইভাবে বাজারের দাম 50 টাকা, কোন সেলার 50 টাকা থেকে 1 টাকা কমে সেল করবে? তো লস হবে। ও কিন্তু ওর থেকে কম দামেও সেল করবে না, ও কিন্তু কখনোই 45 বা 40 টাকাতে সেল করবে না, বিকজ এটাতে তার লস হবে। ঠিক একইভাবে আমরা যখন বায়ার, আমি জানি প্রোডাক্টের দাম 50 টাকা, আমি নিশ্চয়ই সেলারকে যে বলবো না গুলশানে বসে যে ঠিক আছে ভাই আমি 200 টাকায় চাল কিনবো, আমাকে 200 টাকায় দেন। আমরা কিন্তু এই কাজটা করি না। ঠিক একইভাবে আবার আমি যদি এখন সেলার আমার মামা চাচা খালা যাই হোক, যে যদি বলি মামা প্লিজ 50 টাকা চালের কেজি আমাকে 30 টাকায় দেন, দিবে কোনোদিন? আমার আপন মামা হইলেও তো দিবেন, বলবে আমি তো নিজেই 30 টাকায় কিনতে পারি না, আমি তোমাকে কি দিব? এই কথাই বলে না সেলাররা? কিন্তু আমি নিজেই এই টাকায় কিনতে পারি না, আপনাকে কি দিব? সো ও কিন্তু দিবে না, ও যে মার্কেট প্রাইস আমাকে একটু সেই দামেই দিবে। সো মেইন কথা হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিটিভ ইজ দিস কাইন্ড অফ that kind of market where it has many buyers and many sellers. That's why those buyers and sellers, they act as a price taker and they have very tiny impact on the market share, you can say. Now the second type of market, এই মার্কেটটা খুব মজার। So this kind of market is called monopoly market. So the mono is a Greek word. Mono means what? বলেন তো দেখি, কেউ জানে নাকি? Mono meaning, Mono means হচ্ছে ma'am one, single. yes, mono means single, sole, one, এরকম বোঝাতে আমরা mono ওয়ার্ডটা ইউজ করি। So in monopoly market again there are many buyers, but the problem is that there is only one সেলার। আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার আমি এখানে মার্কেট গুলোকে ভাগ করছি। সো এখানে হচ্ছে
অনেকগুলো বায়ার ঠিকই আছে, কিন্তু একটা মাত্র সেলার। একটা সেলার বলে এই মার্কেটের নাম আমরা বলেছি মনোপলি মার্কেট। এগেইন বলছি, in monopoly market there are many buyers and but only one seller. That's why it calls monopoly market. আপনি বলেন যে ম্যাডাম কি যে বলেন না, মনোপলি মার্কেট, এরকম মার্কেট আছে নাকি একজন মাত্র সেলার অনেকগুলো বায়ার? না, এরকম মার্কেট নাই। এখনই এক্সাম্পল দিচ্ছি, আপনি এখন যে মার্কেটে বসে আছেন দ্যাটস এ মনোপলি মার্কেট, মানে মাই ক্লাসরুম। My classroom is a monopoly জি market ম্যাম। because I'm the only one seller here and you all are the buyer and you are bound to consume this product. Monopoly market এটাই হয়, দেখা যায় একজন সেলার থাকে না, আপনার কথা হইতে পারে আমি সেলার কাছ থেকে কিনবো না ম্যাডাম, শেষ, আমার প্রবলেম সলভ। But the problem is that in monopoly market the product that is offering by the monopolies, that one seller, it's on, it doesn't have any close substitute, কোনো অল্টারনেটিভ থাকে না সেই প্রোডাক্টের, and it's more or less like basic needs for us, so we are bound to consume that. That's why we go for monopoly market. আমি যে সার্ভিসটা আপনাকে দিচ্ছি এটা it doesn't have any close substitute, এই কোর্সের কোনো সাবস্টিটিউট নাই। এই কোর্সের সাবস্টিটিউট নিতে হলে আপনি বিবিএ তে যাবেন, বিবিএ তে যে কোনো কোর্স করবেন সেটা তো আপনার ডিগ্রি কমপ্লিটেশনে কাজে দিবে না, বা ট্রিপল এসিসি তে আরো কাজে দিবে না, সোসিওলজিতে যে আরো মিলাতে গেলে কাজে দিবে না। সো আপনাকে স্পেসিফিক একটা কোর্স করে আসতে হবে। এখন এই ক্লাসের আর অল্টারনেটিভ কোনো সেকশনও নাই যে ঠিক আছে ম্যাডাম পচা, বেশি প্রেসার দেয়, এটা সেটা অনেক কিছু পড়াচ্ছে, আমি ম্যাডাম ক্লাস করবো না, তোমার সেকশনও নেই, আপনি কোন সেকশনে যাবেন, কার কাছে পড়তে যাবেন, বুঝতে পারছেন? সো এই কোর্সটা কমপ্লিট করতেই হবে। সো এখানে যে কোর্সটা কমপ্লিট করতে হচ্ছে, এখানে একজন আপনি বায়ার স্যালারি পাচ্ছেন এবং সে এমন একটা প্রোডাক্ট অফার করছে, ইট ডাজন্ট হ্যাভ ক্লোজ সাবস্টিটিউট। দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ মার্কেট, এই যে ওয়ান সেলার মার্কেট এরকম অ্যারাইজ হয়, এবং এই মার্কেটটাকে আমরা মনোপলি মার্কেট বলি। এখন আপনি প্রশ্ন করতে পারেন ম্যাডাম একটু আগে একটা টার্ম ইউজ করলেন মনোপলিস্ট, এবং এখানে প্রাইসের ব্যাপারটা কি হবে? এইবার আসি, এই যে আমি ওয়ান সেলার, এই জন্য আমি কি করছি, প্রথম ক্লাস থেকে কি আপনাদের উপরে একদম পুরা বুলডোজার চালাই দিলাম না, বললাম এটা করতে হবে, এটা করতে হবে, এটা পড়তে হবে, এই বই দিতে হবে, দুইটা রেফারেন্স দিচ্ছি, প্রত্যেকটা রেফারেন্স পড়তে হবে, স্লাইড দিচ্ছি, স্লাইড পড়তে হবে, ক্লাস লিংক দিচ্ছি, ক্লাসে জয়েন করতে হবে, রেকর্ডেড ভার্সন দিচ্ছি, রেকর্ডেড ভার্সন করতে হবে, ভিডিও প্রেজেন্টেশন করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস করতে হবে, মিড দিতে হবে, ফাইনাল দিতে হবে। আমি তো বলতে বলতে হাঁপাই গেলাম। ম্যাম এই কোর্স ছাড়া যদি আদার এক্সাম্পল দিতেন। আচ্ছা দিব। তো এখানে কি আপনি এই যে এতগুলো কথা আমি বললাম, আমার কথার এগেনস্টে যাওয়ার আপনার কোনো অপশন ছিল? কোনো অপশন নাই, কাজ আপনি জানেন এই একজনই সেল করছে, কষ্ট করে হলেও এই বেচারা সেলারের কাছ থেকে আমার এটা পারচেজ করে আপাতত এই সেমিস্টারটা কন্টিনিউ করে যেতে হবে। সো ইন মনোপলি মার্কেট অ্যাকচুয়ালি দ্য সেলার হ্যাজ দ্য সোল পাওয়ার, যেটাতে হি ক্যান ইনফ্লুয়েন্স অন দ্য মার্কেট প্রাইস অ্যান্ড দ্য সাপ্লাই অফ দ্য মার্কেট। দ্যাটস ওয়াই তাকে আমরা যেটাকে বলি মনোপলিস্ট। তো এটা তো আমি ক্লাসরুম দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম কেসে যে ক্লাসগুলো ফেস করি দোজ আর মনোপলি মার্কেট। এবার আসে রিয়েল লাইফে কোনো মনোপলি মার্কেট আছে কিনা। এখনই আপনি আরেকটা প্রোডাক্ট কনজিউম করছেন হুইচ ইজ বিলং টু মনোপলি মার্কেট, আর আমরা সবাই সেটাকে কনজিউম করছি, দেখি কেউ বলতে পারে কিনা। সবাই করছে, ইচ এন্ড এভরিওয়ান, যারা যারা আছে আমার ক্লাস এখন সবাই কনজিউম করছি। বলতে পারবেন? আবির বলতে পারবে? ম্যাম আমরা যে জুমে ক্লাস করছি সেটা? না, জুমটা না, জুমটা বাদ দিলাম, জুম না, জুমও না, ইন্টারনেটও না। এরপরে বলেন। আচ্ছা, আজভি বলতে পারবে? সঞ্জাদ, আজভি? আচ্ছা, ম্যাম ইলেকট্রিসিটি। ইয়েস, কে বললো এটা? ম্যাম আমি উর্মি ঘোষ। আচ্ছা, উর্মি যে বললো, she said the exact thing. আমরা যে যেখানেই আসি না কেন আমরা সবাই এখন ইলেকট্রিসিটি কনজিউম করছি। ইলেকট্রিসিটি লাগছে না? আপনি বলতে পারেন মানে আমি সেলফোনে আছি, আমার ফোনটা চার্জ দিয়ে আসছি, এখন আমি ক্লাস করছি, চার্জটা তো নিশ্চয়ই ইলেকট্রিসিটি ইউজ করে করেছেন। বা কোন একটা রুমে আছেন, সেখানে ফ্যান চলছে, লাইট আছে, হয়তো কারোর রুমে এসিও চলছে, ল্যাপটপ ইউজ যে করছেন, ল্যাপটপ ইলেকট্রিসিটি দিয়ে চলছে। সো সো মনোপলি মার্কেটে যেটা হয়, দিয়ে আসছি যেগুলো দিয়েছে ওগুলোই খাবেন। সো মনোপলি মার্কেটে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে
তুমি নিয়ে আসো, আমি বলে দিচ্ছি। এই যে এটা 3টা খাবে, এটা 3টা খাবে, আর একটা আছে সাদা হোয়াইটটা, ওটা 5টা। সো মনোপলি মার্কেটে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে যেই প্রোডাক্টটা আমরা সেল করছে এটা আমরা সবাই কনজিউম করছি এবং এটার কোনো ক্লোজ সাবস্টিটিউট নেই। এটা হচ্ছে মেইন প্রিরিকুইজিটটা এটা। হ্যাঁ, এই যে এটা 5টা, এটা প্রিরিকুইজিটটাই হচ্ছে এরকম যে এই যে ইলেকট্রিসিটি। কিন্তু ম্যাম হ্যাঁ, মার্কেটে আর একটু আর শর্ট দুইটা হচ্ছে আছে, আরো দুইটা আছে, ওটা একটা একটা করে। আচ্ছা, আমি একটু বুঝাইনি, তাহলে একটু বুঝবেন। ইলেকট্রিসিটি কথা যেটা বলছেন, দেখেন আমরা সবাই কনজিউম করছি এন্ড ইট ডাজন্ট হ্যাভ ক্লোজ সাবস্টিটিউট। এখন ইলেকট্রিসিটি আমাদের কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি চাইলে সোলার পাওয়ারে যেতে পারি বা রিনিউয়েবল যে এনার্জিস গুলো আছে আমি সেগুলো ইউজ করতে পারি। সমস্যা হচ্ছে গিয়ে সোলার পাওয়ার বা নন রিনিউয়েবল যে এনার্জিস গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এতটাই এক্সপেন্সিভ যেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি প্রিপেয়ার করে আমাদের পক্ষে এফোর্ড করা পসিবল না। তো আমরা কি হচ্ছে, আমরা কিন্তু বাধ্য হচ্ছি ইলেকট্রিসিটিটা কিনতে। কারণ বাংলাদেশে ইলেকট্রিসিটি কারা প্রোভাইড করেন? তুমি এভাবে বলে ন্যাশনাল গ্রিড থেকে ঢাকা বা সিটি কর্পোরেশন এরিয়া গুলোতে প্রোভাইড করে হচ্ছে কি ডেসকো, এন্ড ইন আদার্স এরিয়া এটা হচ্ছে পল্লী বিদ্যুতের মাধ্যমে আসে। তো যেটাই আসুক না কেন, ওই যে ডেসকো আপনার ইলেকট্রিসিটি প্রোভাইড করছেন ধরে নিলাম। এখন দেখেন ডেসকোর সাথে কি আমাদের কোনো কোন নেগোসিয়েশন করার কোনো জায়গা আছে প্রাইসের ব্যাপারে? ডেসকো কিছুদিন পর ইলেকট্রিসিটির প্রাইস পায়, যেমন ঢাকা সিটি দেখেন নতুন একটা সিস্টেম শুরু করেছে প্রিপেইড মিটার, তারপরে কিছুদিন আগে ইলেকট্রিসিটির দাম বাড়ালো। দেখেন আপনার কিন্তু কিছু করার নাই। অর্থাৎ ডেসকো জানে হি ইজ দ্য সোল সেলার, সো যে প্রাইসে সে অফার করবে উই আর বাউন্ড টু কনজিউম দ্যাট। ওই যে একই জিনিস হবে, আমি যদি বলি যে আমি ডেসকোর এত দাম দিয়ে ইলেকট্রিসিটি কিনবো না, ডেসকো বলবে কিনো না। যদি পুরা মিরপুরের মানুষও বলে, পুরো মিরপুরে ধরে নিলাম 20 লাখ মানুষ আছে, 20 লাখ মানুষও যদি বলে যে আমরা ইলেকট্রিসিটি নিব না ডেসকোর কাছ থেকে, ডেসকো বলবে নিও না। ডেসকো জানে একদিনও আমার ইলেকট্রিসিটি ছাড়া থাকা সম্ভব না। এবং ডেসকো এটাও জানে যে এই ইলেকট্রিসিটির কোনো ক্লোজ সাবস্টিটিউট নেই। যদি কেউ নাও কিনে ইলেকট্রিসিটি আমরা এক্সপোর্ট করতে পারবো, ধরেন ইন্ডিয়া বা নেপাল বা ভুটানে আমরা সেল করে দিতে পারবো। তো যেই জিনিসটার কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই, যে জিনিসটা হচ্ছে গিয়ে আমি একদম বেসিক নিডের মতো, তখন আসলে এই যে মনোপলি মার্কেটে অ্যারাইজ হয় এবং আমরা আসলে বাধ্য হই এই মার্কেট থেকে প্রোডাক্ট গুলো কনজিউম করতে। সো এই কারণে আমরা দেখা যায় যে মনোপলি মার্কেটে কিন্তু এরকম কন্টিনিউয়াসলি আপনার এক্সিস্ট করতেই থাকে এবং আমরা মনোপলি মার্কেট থেকে কিন্তু প্রোডাক্ট কিনি। একইভাবে আমি আরো কয়েকটা মনোপলি মার্কেটের এক্সাম্পল দিতে পারি, লাইক দ্য ওয়াটার সাপ্লায়ার ইন ঢাকা, দ্যাট ইজ ওয়াসা, then the natural gas provider, that is Titas Gas. So they are one of the example of monopolist, and it doesn't mean যে monopolist সবসময় খারাপ হয়। আপনাদের হয়তো মনে হতে পারে যে monopolist মানেই হচ্ছে খারাপ, ডেসকো বেশি বেশি প্রাইস ক্লেম করছে। অনেক ক্ষেত্রে মোনোপোলিস্টদের সার্ভিস কিন্তু অনেক ভলেন্টিয়ারি সার্ভিসও থাকে। যে ফর এক্সাম্পল আমি যদি ওয়াসার কথা বলি, ঢাকা সিটিতে যে অবস্থা, তাতে মিনারেল ওয়াটার পাওয়ার আমাদের কোনো পসিবিলিটি নাই। ঢাকা সিটির যে ইনসাইড যে ওয়াটারটা থাকে মাটির ভিতরে, সেখানে আসলে লেভেলটা এতটাই নিচে যে আমাদের পক্ষে সেই পানিটা ডিগ করে তুলে নিয়ে আসা পসিবল না। তো সেই ক্ষেত্রে ওয়াসা যেটা করছে যে ঢাকার চারপাশ থেকে যে নদীগুলো আছে সেই ওয়াটারটাকে যথেষ্ট সতর্কতার সাথে পিউরিফাই করে আমাদেরকে প্রোভাইড করছে। তো দ্যাটস অ্যান ওয়ান্ডারফুল থিং। সো ওয়াসা কিন্তু আমাদের খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে। তো এটাই বলতে চাচ্ছি যে মনোপলিস যে সবসময় খারাপ হচ্ছে তা না। আচ্ছা, আমাকে কিছু প্রশ্ন করছিলেন, এখন প্রশ্নগুলোর উত্তর দিই। আমাকে কেউ একজন একটা প্রশ্ন করছেন, আমি বলছিলাম যে আমি একটু বলে নিই তারপর উত্তরটা দিব। সো আপনি কি ম্যাডাম আছেন? ম্যাম আমি উত্তরটা পেয়ে গেছি, আর লাগবে না। আচ্ছা, সো এই কারণে দেখা যাচ্ছে যে আমার মনোপলি মার্কেটে অ্যারাইজও হবে এবং হচ্ছে গিয়ে মনোপলি মার্কেটে সার্ভাইভও করবে এবং আমি আসলে প্রোডাক্টটা ওখান থেকে কিনবো। এখন আমি যদি আশেপাশে তাকাই, এখন আপনি আসলে কোনটা কোন মার্কেট বিলং করেন এটা কিভাবে বুঝবেন? যেমন আমি যদি এই যেমন আমি এই জন্য জুমের কথা বলিনি, জুম ইজ নট এ মনোপলি মার্কেট, এটা বলছিলাম না। কারণ হচ্ছে জুমের আরো কিছু কম্পিটিটর আছে, গুগল মিটের কথা আমরা বলতে পারি, ইভেন আমরা স্কাইপের কথা বলতে পারি, ইভেন ফেসবুক লাইভের কথাও বলতে পারি। এইভাবে করে কিন্তু আমরা ক্লাস নিতে পারি। সো দোজ আর সাম কম্পিটিটর। যখন কিছু যখন কম্পিটিশন চলে যখন কম্পিটিশন, জি,
যখন যখন কম্পিটিশন চলে আসবে সেখানে আবার ওখানে আমরা একটু ডিফারেন্ট টাইপের মার্কেট, ওটাকে আমরা বলি হচ্ছে কি অলিগোপলি মার্কেট। তো ওটা একটু ডিফারেন্ট, ওটাও কাইন্ড অফ মনোপলি, বাট ওখানে একটু ডিফারেন্স আছে, এই জন্য জুমটাকে আমি ডিরেক্টলি নিয়ে আসলাম না। তারপরে বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন সার্ভিস, এটাও কিন্তু একটা মনোপলি মার্কেট। দেখেন যে 5টা নেটওয়ার্ক প্রোভাইডার আছে, গ্রামীণফোন, টেলিটক, সিটিসেল, সিটিসেল তো নাই, রবি, যেটার কথাই বলেন না কেন, মোর অ্যান্ড লেস ওনারা কিন্তু সেম টাইপ অফ প্রোডাক্টই আপনাকে অফার করে, ঠিক কিনা? জি ম্যাম। সেম টাইপের প্রোডাক্টই অফার করে। এবং আরো যদি মোর স্পেসিফিকলি দেখেন আপনারা দেখতে পাবেন যে এই প্রোডাক্ট গুলো মানে গ্রামীণফোন 1 GB নেট দিচ্ছে 89 টাকা, আমি এটাই দেখলাম। টেলিটক হয়তো সেটা দিচ্ছেন বা 85 টাকায়, বাংলা লিংক হয়তো সেটা দিচ্ছে ও 88 টাকা 99 পয়সা এইভাবে। তাছাড়া অফার গুলোর মধ্যে তেমন কোনো চেঞ্জেস নাই, একই রকম অফার তারা প্রোভাইড করছে। এবং এই যে বললাম যে এবং এখানে আপনার কিছু করার নেই, বিকজ ইউ আর বাউন্ড টু কনজিউম দ্যাট। এখন টেলিকমিউনিকেশন সার্ভিস ছাড়া তো আসলে আমাদের পক্ষে একদিনও সার্ভাইভ করা পসিবল না, সো আমরাও বাউন্ড হয়ে যাচ্ছি ওটা কিনতে, এবং ওরাও সেই সুযোগটা নিচ্ছে। ইলেকট্রিসিটি ছাড়া যেমন পসিবল না, তেমনি টেলিকমিউনিকেশন সার্ভিস ছাড়া আমাদের পক্ষে পসিবল না। তো এইবার তাহলে আমরা মার্কেট যখন বুঝে গেলাম, মার্কেটের যে দুইটা পার্ট ছিল, দ্যাট ইজ দ্য টু ডিসিশন মেকার, বায়ার এন্ড সেলার, সেখান থেকে আমরা আসলাম হচ্ছে গিয়ে বায়ারদের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, দ্যাট ইজ ডিমান্ড। আমরা এখন ডিমান্ডে চলে আসলাম, যে এখন দেখবো যে ডিমান্ডটা কি। তো আচ্ছা, ডিমান্ডে যাওয়ার আগে একটু আপনাদের জিজ্ঞাসা, আচ্ছা মল্লিকা বলেন আপনার মতে চাহিদা কি? ডিমান্ড বলতে আপনি কি বুঝেন? কিছুই না, মানে কোনো গগ বাঁধা ডেফিনেশন দিতে হবে না আপনার মতে, মানে আপনি জিনিসটা হলে আমার এই আপনি কোনো কাজটা কিছু শেষ হবে চাহিদাকে, চাহিদা বলতে আপনি কি বুঝছেন সেটাই জানতে চাচ্ছি। মল্লিকা, আমি আপনার কথা শুনতে পাইনি। ম্যাম। চাহিদা বলতে আমার কাছে মনে হয় যে আমার এই জিনিসটা হলে এই কাজটা হয়ে যাবে। মানে কোনো একটা ডিজায়ার ফুলফিল হলে ইউ ক্যান কমপ্লিট সাম সর্ট অফ টাস্ক, এরকম বুঝাচ্ছেন। ওকে, কাশফিয়ার কাছে ডিমান্ড কি? মানে কোনো আমি ডেফিনেশন চাইনি, আমি জাস্ট আপনার আপনার আন্ডারস্ট্যান্ডিংটা জানতে চাচ্ছি। ম্যাম আমার কাছে ডিমান্ড বলতে আমার নেসেসিটি, এতটুকু আচ্ছা, আমি বুঝি। your necessity is your demand. Okay, আবির? আবির, what is demand? প্রয়োজন আমাদের। মানে সেম থিং, your necessity. ইয়েস ম্যাম। ওকে, লাস্ট আমি আরেকজনের কাছে যে জাহিদের কাছে ডিমান্ড কি? ম্যাম নেসেসিটি ম্যাম আমাদের যেটা হ্যাঁ, প্রয়োজন। মানে নেসেসিটি বললেই আমি আমার ডিমান্ড হয়ে গেল? ম্যাম আমাদের এবিলিটি। আচ্ছা, অ্যাবিলিটির কথা আসছে। ওকে, সো পার্শিয়ালি আপনারা যারা বলেছেন, ভলেন্টারি যারা বলেছেন বা নিজে বা আমি পাস করছি, পার্শিয়ালি ইউর ডেফিনেশন ইজ ওকে। তো আমার নেসেসিটি যদি ডিমান্ড হয়, এখন আমি ধরে নিলাম, মানে আসছি যে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আসলে জিনিসটা কি হবে, এই জন্য বলছি যে আমার নেসেসিটি যদি ডিমান্ড হয়, এখন আমার মনে হলো আমার নেসেসিটি হচ্ছে একটা কার, একটা কার পারচেস করতে চাই, যেটা আমার দরকার, আমি বাইরে বের হব, আমি কারটা নিয়ে বের হব, বাট এই কার অ্যাবিলিটিটা লাগে। মানে কিন্তু কার কেনার মতো অ্যাবিলিটি আমার ম্যাম নাই, অবশ্যই টাকা থাকতে হবে ওইটা ইচ্ছা কেনার থাকতে জন্য। হবে। অ্যাবিলিটিটা নাই, তাহলে কি জি এটাকে ম্যাম। আমি আমার ডিমান্ড বলতে পারবো? এবং ইচ্ছাও থাকতে হবে। নো ম্যাম। এটা মোটো তো এখন তোমার ডিমান্ড হবে না ম্যাম। তখন তো এটাকে আমি ডিমান্ড বলতে পারছি না। এখন আমি দেখলাম যে আমার যে অ্যাবিলিটি সেটা দিয়ে আমি না কারণ কোনো গাড়ি কিনতে পারবো না, আমি একটা সাইকেল কিনতে পারবো। তো এখন আমার সাইকেল কেনার ইচ্ছা নাই, এটা কি আমার ডিমান্ড হয়? বা আমি একটা রিক্সা কিনতে পারবো, যাক আমার রিক্সা কেনার কোনো ইচ্ছা নাই, তাহলে কি এটা আমার ডিমান্ড হইলো? আমার মাঝে মধ্যে রিক্সা কিনতে ইচ্ছা করে, এই জন্যই বললাম। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি একটা পার্সোনাল রিক্সা কিনে ফেলি, রিক্সা আলা থাকবে, ওকে বলবো তুমি সারাদিন চালাবা, আমার যখন যেখানে যাওয়ার ইচ্ছা হবে আমি তোকে ফোন দিব, তুমি এসে আমাকে নিয়ে যাবা। এই ইচ্ছা আমার মাঝে মধ্যেই হয় যে একটা রিক্সা কিনে ফেলি। তো এটাকে কি আমি আমার ডিমান্ড বলতে পারছি যে আমি রিক্সা কিনতে চাইলাম, মানে এই যে রিক্সা কিনতে চাচ্ছি কিন্তু আমি কিনতে পারছি না, কারণ সিচুয়েশন নাই রিক্সার মতো, তাহলে কিন্তু এটাও আমার ডিমান্ড না। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ডিমান্ড তাহলে কি বুঝাবো? তাহলে আপনাদের কথা থেকেই কিন্তু আবার পয়েন্টটা চলে আসে, আপনার আকাঙ্ক্ষাও থাকবে আবার ক্রয় ক্ষমতাও থাকবে, এটাই হচ্ছে ইয়েস, ডিমান্ড। আপনাদের কথা থেকে আপনারা কিন্তু পয়েন্টটাতে চলে আসলেন যে মিস আমাদের
ইচ্ছা থাকতে হবে। আমি এই পয়েন্টটাকে আগে আসি। একজন বলছেন আমার ইচ্ছা, ইয়েস ইউ হ্যাভ, ফার্স্টে আমার যেটা হবে যে আমার ডিজায়ারটা ক্রিয়েট হতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, মানে আমার পকেটে সেই টাকাটা থাকতে হবে। যে ওই যে বললাম গাড়ি আমার কেনার ইচ্ছা হইলো কিন্তু আমার পকেটে টাকা নেই, টাকাটা থাকতে হবে। দেন দ্য থার্ড পয়েন্ট, উইলিংনেস টু পে, ওই টাকাটা খরচ করার মতো ইচ্ছা থাকতে হবে। বুঝাতে পারছি? দেন ইট উইল বি কল্ড ডিমান্ড। সো অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্স, আপনার অর্থ যেটা বলছে, ডিমান্ড মিনস দ্য ডিফারেন্ট কোয়ান্টিটিজ অফ গুডস এন্ড সার্ভিসেস দ্যাট consumers are willing to pay and able to buy at different prices. So আমি যেটা করি সেটা মার্ক করে দেখাই। সো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, there are two different area যেটাতে আমরা হচ্ছে গিয়ে খুব বেশি ফোকাস করছি। দুটো ডিফারেন্ট পয়েন্ট আছে যেখানে আমরা ফোকাস করছি, এবং এইটার বেসিসে হচ্ছে গিয়ে আমরা যখন এই দুটো পয়েন্ট আমার ফুলফিল হয়ে আসবে, এই দুটো ক্রাইটেরিয়া আমার যখন ফুলফিল হয়ে আসবে, then it will be called demand. Again, I mentioned there are two criteria. One is willingness to pay. That means যে প্রোডাক্ট আমি পারচেস করছি এটার যে দাম সেটা কেনার মতো আমার ইচ্ছা থাকতে হবে, মানে ওইটা পে কর, মানে এই যে এখানেই দুইটা কন্ডিশন চলে আসে যে আমার ইচ্ছাটা ক্রিয়েটও হবে এবং এটা কেনার জন্য যে পরিমাণ টাকা আমাকে পে করতে হবে, আই হ্যাভ দ্য উইলিংনেস। বুঝতে পারছি? I have the willingness to pay that amount of money. That's called willingness to pay. And the second point is ability to buy. Yes, then I need the sufficient amount in my pocket to purchase that. Then it will be called demand. So আমি বললাম যে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে। It doesn't mean it's my demand. It's just my desire. Because yeah, I desire to buy a car, but আমার পকেটেই টাকা নেই। ওই 20 লাখ 30 লাখ টাকা আমার পকেটে নাই। ইভেন আমার কাছে এখন 20 লাখ টাকা থাকলে আমি কখনোই চিন্তা করতাম না যে টাকাটা পে করে পুরোটা গাড়ি কিনে ফেলি। অন্য কারোর কাছে যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এইটা হচ্ছে কি আমার ডিমান্ড হতে পারে না। এখন ধরে নিলাম যে কাশফিয়ার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে। এখন কাশফিয়ার কাছে 20 লাখ টাকাও আছে, ও ড্রাইভিং জানে এবং ওর মনে হলো যে আমি এইটুকু পে করার মতো পে করতে চাই, ইন্টারেস্টেড আছে। তখন যদি এটা হয় এটাকে আমি ডিমান্ড বলতে পারবো। বা মল্লিকার এখন মনে হলো যে সে লিচু খেতে চায়, এই যে ডিজায়ার ক্রিয়েট হলো, বাজারে গেল, সে যে দেখলো যে লিচুর দাম 1000 টাকা কেজি, সরি শ। মল্লিকা কি করলো, 1000 টাকা, সে মনে করলো ঠিক আছে লিচু শেষ হয়ে যাচ্ছে, 1000 টাকা শতে লিচু কেনাই যায়। সো শি হ্যাজ দ্য উইলিংনেস টু পে দ্যাট অ্যামাউন্ট অফ মানি, এবং পকেটে হাত দিয়ে দেখলো যে ওর পকেটে বা ওর পার্সে 1000 টাকাও আছে, মানে শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু বাই ইট। সো দিস ইজ ডিমান্ড. So yes, demands related with our necessity, demands related with our desire, or demand related with our desire to complete anything, এটার সাথে কিন্তু রিলেটেড রিলেভেন্সি অবভিয়াসলি আছে, বাট এর সাথে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে, দেন ইট উইল বি কল্ড ডিমান্ড। ওকে, সো নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে, তাহলে ডিমান্ড নিয়ে বুঝে গেলাম। এবার নিজের কথা একটু আসি। আমি একটু আগে বলছিলাম যে আমার খুব গাড়ি কেনা, ইদানিং খুব গাড়ি কিনতে ইচ্ছা করে, মনে হয় একটা গাড়ি থাকতো, সেলফ ড্রিভেন হতো, নিজেই চালাই, এদিক ওদিক চলে যেত, এই ইচ্ছা হয়। এখন বাংলাদেশে গাড়ি কেনা কেন সম্ভব না, যে বললাম গাড়ির দামটাও বললাম যে 20 লাখ টাকা 30 লাখ টাকা, এই 20 লাখ টাকার নিচে কোনো গাড়ি নাই। তো একটা ভালো গাড়ি আমি কিনতে গেলে এত দাম, তাহলে আমি কিভাবে সেটা এফোর্ড করবো? তবে গাড়ি তো কিনলেই হলো না, সেটার মেইনটেনেন্স কস্ট আছে, না আমি তখন আর এটা এফোর্ড করতে পারবো না, হয়তো মেইনটেনেন্স কস্ট এফোর্ড করতে না, তো গাড়ি কেনার মতো টাকাটা আমার এখন নাই। এখন যদি গাড়ির দাম কমে সাপোজ 2 লাখ টাকা হয়ে যায়, তাহলে কি আমার পক্ষে গাড়ি কেনা সম্ভব হতো না? ইন্ডিয়াতে জি আপনি ম্যাম। যদি যান, ইন্ডিয়া বা মালয়েশিয়াতে আপনি যদি যান, ওখানে গেলে দেখবেন যে ওদের প্রচুর সেলফ ড্রিভেন কার, মানে ইন্ডিয়াতে তো প্রচুর সেলফ ড্রিভেন কার আছে, মালয়েশিয়াতে আরো বেশি, মালয়েশিয়াতেও আমরা এখন বলতে পারি ডেভেলপ কান্ট্রি। কিসের জন্য? কজ ইন্ডিয়াতে কারের দাম খুবই কম, মালয়েশিয়াতে খুবই কম। মালয়েশিয়ার নিজস্ব প্রোডাকশন আছে, আমি ওটার নাম মনে করতে পারছি না, টয়োটা থেকে ওরা এই টেকনোলজিটা কিনে নিয়েছে, এটার নাম কি হুন্ডাই,
আচ্ছা আমি ভুলে গিয়েছি, ওদের নিজস্ব প্রোডাকশন, মানে ওদের দেশেই ওই গাড়িগুলো তৈরি হয়, তো ওই জন্য ওগুলোর দাম খুব কম। ইন্ডিয়ারও সেম থিং, ইন্ডিয়ারও নিজের গাড়ির প্রোডাকশন আছে। ইন্ডিয়ার হচ্ছে কি মারুতি সুজুকি ওরা বানায়, সুজুকি যেটাকে বলছি, টাটার কিছু কার আছে, ওরা নিজেরাই বানাচ্ছে। সো ওদের দেশে কারের প্রাইস খুবই কম। ইন্ডিয়াতে 2-2.5 লাখ টাকা হলে এটা গাড়ি হয়ে যায়, মানে রুপি হলে এটা গাড়ি হয়ে যায় 2 লাখ। মানে ওদের দেশে এটা কারের প্রাইস যেমন আমাদের দেশে যেমন মানে বাইকের প্রাইস যেরকম, সেরকম হচ্ছে ওদের দেশে হচ্ছে কি কারের প্রাইস। তো ওরা কিন্তু একটু একটু এবিলিটি হলে ওরা একটা কার মানে এফোর্ড করতে পারে। মালয়েশিয়াতে 40,000 রিঙ্গিত হলে একটা গাড়ি কেনা পসিবল। 40,000 রিঙ্গিত বাংলাদেশি টাকায় হচ্ছে এই যে এরকমই 1.5 থেকে 2 লাখ টাকা, আরো কম। 1 রিঙ্গিত ইজ ইকুয়াল টু 20 টাকা, কিন্তু 2 লাখ টাকার মতো আসে। সো মানে 2 লাখ টাকাও না, মানে আমি ওদের দেশে জিজ্ঞাসা করেছিলাম, মানে খুবই কম। আমি 40,000 রিঙ্গিত অনেক বেশি বলে ফেলেছি, মানে প্রথমে মনে হয় 10,000 টাকা রিঙ্গিত ইনস্টলমেন্ট দিলেই একটা কার কিনে ফেলা পসিবল। সো ওদের দেশে কারের প্রাইস খুবই কম। সো ওরা ওরা কিন্তু এফোর্ড করতে পারছে। কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের প্রোডাকশনও নাই, অনেক হাই প্রাইস, আমরা কিন্তু চাইলেও কারটা পারচেস করতে পারি না। তো এখানে আসলে আমরা কি দেখলাম, তার মানে প্রাইসের সাথে ডিমান্ডের একটা রিলেভেন্সি আমরা খুঁজে পেলাম। এবং আরো যদি বলি যে এই রিলেভেন্সিটা আমাদের কাছে মনে হলো যে মেবি এই রিলেভেন্সিটা একটু নেগেটিভ, অর্থাৎ প্রাইসটা যখন বেশি পাচ্ছি তখন মনে হয় ডিমান্ডটা আমরা অত বেশি করি না। আচ্ছা আমি এখন একটা ছবি ড্র করবো, এটা সবাইকে ড্র করতে হবে। আমার সাথে ড্র করতে করতে একটু আবার একটু চিন্তা করেন, তাহলে আরো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদের কি মনে আছে যখন করোনা শুরু হলো তখন ওই সময়ে হচ্ছে গিয়ে অনিয়ন প্রাইস ওয়াজ টু হাই, একদম 2020 স্টার্ট আপে যখন করোনার জন্য আমাদের লকডাউন দিয়ে দিল, হঠাৎ করে পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল, মনে আছে? জি তখন ম্যাম। আমরা সবাই কি করেছিলাম, আর কি প্রচুর পেঁয়াজ কিনে খেতাম। কম কম। মল্লিকার বাসায় কি করতেন? আচ্ছা আমি আমার কুকিং স্টাইলটা ম্যাম বলি। আমাদের বাসায় আগেই হুম, পেঁয়াজ কিনে রেখেছিল, সেটা খেয়েছি, আর কিনিনি নতুন করে। আচ্ছা আচ্ছা আমি আমার কথাই বলি। আমার কুকিং স্টাইল হচ্ছে গিয়ে আমি কুক করতেই পছন্দ করি হচ্ছে প্রচুর মানে স্পাইস দিয়ে, মানে সেখানে পেঁয়াজ, অনিয়ন, তারপরে গার্লিক, জিঞ্জার, এগুলো আমি প্রচুর ইউজ করি। ডিফারেন্ট ডিফারেন্ট স্পাইসেস আছে, টমেটো পেস্ট বানাই, বিভিন্ন কেচাপ বানাই, রাখি, এগুলা দিয়ে আমি কুক করি। এটাই আমার স্টাইল। সো যখন পেঁয়াজের দাম বেড়ে গেল, আমার মা যেহেতু সিক, আমাকে দেখা যায় মোটামুটি রান্না করতে হয়। So, আমি তখন রান্না করতাম কিভাবে, মানে আমার বাসায় যেখানে আমি নিজেই দেখি আমার বাসায় 5-10 কেজি করে একবারে হচ্ছে অনিয়ন পারচেস করে নিয়ে আসা হয়, তখন সেখানে অনিয়ন কিনে নিয়ে আসা হয়তো হাফ কেজি বা 4টা-5টা। এবং আমি এই কাজ করেছি, আমি বললাম পেঁয়াজটা ব্লেন্ড করেছি, ব্লেন্ড করলে গ্রেভির মতো হয় না, ওইটা একটু দিয়ে দিয়েছে তরকারিতে। এইভাবে করে করে একটা পেঁয়াজ দিয়ে অনেক 2-3টা পেঁয়াজের গ্রেভি করে এটা অনেকগুলো তরকারিতে দিয়ে আমি রান্না করছি। তো এটা আসলে বললাম কিসের জন্য, এখন আবার এখন আমি যখন কুকুরে একটা, মানে আমি সেদিনে ওটা ভাবছিলাম যে এরকমও করেছে, আবার এখন আমি রান্না করছি দেখা যায় 4-5টা পেঁয়াজ একটা একটা ভেজিটেবলের মধ্যেই দিয়ে দিচ্ছে। তো এটা বললাম এই কারণেই যে যখন প্রাইসটা বেশি ছিল আমি কিন্তু কমই কিনেছি। দ্যাট মিনস আমার প্রাইস বেশি থাকলে আমি কিন্তু ডিমান্ডটা কম করি। কিন্তু যখন আমার হচ্ছে গিয়ে প্রাইসটা ফল করলো তখন কিন্তু আমি ডিমান্ড বেশি করছি। যেমন এখন প্রাইস কম বলে আমি, মানে কম মিন্স মডারেট বলে আমি কিন্তু প্রচুর পেঁয়াজ কিনছি। তো যদি এখন প্রাইস আবার বেড়ে যায় তখন কিন্তু আমি পেঁয়াজ কিনবো না। তো এখান থেকে আমরা যে রেলেভেন্সিটা পেলাম, দ্যাট ইজ দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড, which means when the price is up we demand less. আপনি বলবেন কেন আমরা কম ডিমান্ড করছি ম্যাডাম? Because we are the rational people and rational people think at the margin. So একই মার্জিন লেভেলে আমরা থিঙ্ক করি এবং যখন প্রাইসটা বেশি হয় তখন কিন্তু আমরা কমই কিনছি। আচ্ছা এই এক্সাম্পল, যখন পেঁয়াজের এক্সাম্পলে যে পেঁয়াজ দিই বলি, so when the price of onion was 150 টাকা, তখন হচ্ছে
আমরা দেখলাম যে আমি আমার বাসার কথা বলছি, আমরা খুব কম পেঁয়াজ কিনে নিয়ে আসছি, 2 কেজি করে পেঁয়াজ হয়তো কিনেছি। আমি 2 কেজিটা লিখারও দরকার ছিল না, এখানে লিখলাম। দেন যখন এই প্রাইসটা ফল করে 100 টাকাতে চলে আসলো, তখন দেখা গেল যে যেহেতু একটু কম হলো, তখন কিন্তু আমি 2 কেজি না কিনে আমার বাসার জন্য দেখা গেল যে 5 কেজি পেঁয়াজ কিনে আনছে। দেন যখন এর প্রাইস এখন কমে লাইক 50 টাকা কেজি হচ্ছে, এখন কিন্তু আমার বাসায় হচ্ছে গিয়ে 5 কেজি না, আমার বাসায় প্রতিদিন দেখা যাচ্ছে যে যখনই বাজারে যাচ্ছে 10-15 কেজি করে পেঁয়াজ কিনে নিয়ে আসছে। তো 15 কেজি কিন্তু আমার ডিমান্ড হয়ে যাচ্ছে, এবং সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি when the price down, price fall করে যাচ্ছে, like from 150 to 100 we demand more, that means 2 to 5 kg, or যদি আরো ফল করে like 150 to 50 টাকা we demand more like 2 to 15 kg. তো বিষয়টা অনেকটা এরকম হচ্ছে যে যখনই প্রাইস কমে আমরা বেশি কিনি, উল্টোও আসতে পারি, যখন প্রাইস বাড়ে আমরা কম কিনি। সো যেমন যখন ম্যাঙ্গোজ এর প্রাইস ছিল লাইক 140-150 টাকা পার কেজি, আমাদের বাসায় হয়তো 1 কেজি করে, অনেকের বাসায় আমি কিনতোই না, কারণ সামনে আমের দাম কমবে এটা আমরা জানি, আমরা হয়তো খুব অল্প আম কিনে নিয়ে আসতাম। বাট যখন আমের কেজি এখন কমে 40-50 টাকা হয়ে গেছে, আমাদের বাসায় কিন্তু প্রচুর আমরা আম কিনে খাচ্ছি, বিকজ এটাই আমাদের নেচার যে প্রাইস কমলে আমরা প্রোডাক্টটা বেশি কিনি, কিন্তু প্রাইস বাড়লে আমরা প্রোডাক্টটা কম কিনি। সো এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। ইকোনমিক্স এর সিস্টেম হচ্ছে যে কোনো কার্ভ যখন, যে যেমন এখানেও কিন্তু ফিগারের নামটা দেওয়া, এখানে নাম দেই নাই। আমরা যে কোনো ইকোনমিক্স এর সিস্টেম হচ্ছে যখনই কোনো একটা ছবি আঁকবে এটার নিচে নাম দিতে হবে। সেই এই ফিগারটার নাম হচ্ছে কি ডিমান্ড কার্ভ। এইভাবে করে ছবিটা এঁকে ফেলেন, এটা তাদের পরীক্ষায় আঁকতেই হবে। সো ডিমান্ড কার্ভটা আমরা দেখে ফেললাম। তাহলে কি এখান থেকে একটা ইনভার্স রিলেশনশিপে দেখতে পেলাম না, মানে এটা নেগেটিভ, দুইজন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনাদের যদি Yes, কনফিউশন হয় তাহলে একটু ma'am, নিজের কথাই চিন্তা করেন। জি বলেন। যদি ma'am, আমি জি তো জি, জানি চাহিদা বাড়লে দাম বাড়ে, তো এখানে চাহিদা তো বাড়লে হচ্ছে দাম দাম বাড়ে, বাড়লে চাহিদা কমে যাচ্ছে। চাহিদা বাড়লে দাম বাড়ে। জি ম্যাম, সবাই যখন একটা জিনিস নিতে যাবে তখন তো ওই জিনিসটার দাম অটোমেটিক বেড়ে যাবে। আচ্ছা, আপনি সবার কথা বাদ দেন, আপনার নিজের কথা চিন্তা করেন। ম্যাম এখন যদি এরকম সিচুয়েশনটা আমরা রোজার মধ্যে দেখি যে রোজা আসলে পেঁয়াজের দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, চিনির দাম বেড়ে যায়। তারপরেও আমরা কিনতে থাকি। ইয়েস ম্যাম। আচ্ছা, এইটা হচ্ছে, আচ্ছা প্রশ্নের উত্তর সবগুলোই দিব। এটা হচ্ছে কি মেইনলি আমরা প্রাইসের সাথে রিলেভেন্সিটা দেখিয়েছি, হ্যাঁ, প্রাইসের সাথে ডিমান্ডের কি রিলেশনশিপ সেটা দেখিয়েছি, বাট দেয়ার আর সাম আদার্স ফ্যাক্টর যেটার জন্য কিনা আমি আমাদের ডিমান্ডটাকে চেঞ্জেস দেখতে পাবো। এই যে এটা তো ল অফ ডিমান্ডে চলে গেলাম, সেখানে আরো কিছু আদার্স ফ্যাক্টর পাবো যেটার জন্য আমার ডিমান্ডটা চেঞ্জেস হবে। আপনি যে কথাটা বললেন যে ম্যাডাম এই যে রামাদানে আমরা কিনছি, ইটস বিকজ অফ ইউর টেস্ট, যে ওই সময় আপনার ওটা লাগবে, ওইটা একটা প্রেফারেন্স আছে, তো সেই কারণে আপনি দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টটাই কিন্তু কিনবেন। সো ওইটার জন্য হচ্ছে কি, ওইটার সাথে তো আসলে আমি এখন কম্পেয়ার করতে পারছি না, তো ওই পয়েন্টস গুলো আমি বলবো। তো আপাতত প্রাইসের সাথে রিলেভেন্সিটা আনার চেষ্টা করি। তো আপনি নিজের ক্ষেত্রেই চিন্তা করেন যে সাপোজ আপনি ক্লোথ দিয়ে চিন্তা করেন, কাপড়। এখন আপনি দেখলেন না, কাপড়ও না, এখন আপনি ধরেন আমরা কি প্রতিদিন কেএফসি তে খেতে যাই? না ম্যাডাম। আচ্ছা, না, এখন কেএফসি তে কেন প্রতিদিন খেতে যাই না? কারণ আমরা এটা জানি কেএফসি একটা চিকেন কিনতে গেলেই 500 টাকা এমনি অটোমেটিক্যালি পকেট থেকে বের হয়ে যাবে, তাই না? অলমোস্ট। আচ্ছা, এখন আপনি দেখতে পেলেন যে কেএফসি অফার দিয়েছে, কেএফসি চিকেন পাবেন 20 টাকাতে, তাহলে তো ম্যাডাম যাওয়াই লাগবে। তাহলে কি আমরা যাব না কিনতে? জি ম্যাডাম, তো যাবো। প্রাইসের সাথে যদি রিলেভেন্সিটা দেখেন, তাহলে কেএফসি চিকেনের দাম যদি 20 টাকা হয়, তো আমরা তো সবাই 3 বেলাই কেএফসি থেকে চিকেন এনে খাবো। কিন্তু সেই কেএফসি চিকেনের দামই যদি যখন 500 টাকা, আমরা কিন্তু মাঝে মধ্যে এটা কনজিউম করি, হুইচ মিনস প্রাইসের সাথে রিলেভেন্সিটাই এরকম যে প্রাইসটা যখন হাই আমরা কিন্তু কম কিনি, সেম প্রোডাক্টই কম কিনি, আমি বলছি না কিনি না। আবার যখন প্রাইসটা ফল করে তখন এই সেম প্রোডাক্টটা আমরা অনেক বেশি কিনি। এখন
আপনারা যে কথাগুলো বলছেন দোজ আর সাম আদার্স ফ্যাক্টর, ইয়েস ফর দেম আওয়ার ডিমান্ড অলসো চেঞ্জেস, আমরা সেটাও যাব, কিন্তু আপাতত আমরা প্রাইসের উপরে ফোকাস করছি। তো এটা দিয়ে শেষ করে দিব। ওই যেহেতু প্রাইসের উপর ফোকাস করছে, তো প্রাইসের উপর ফোকাস করে আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ প্রাইস, অর্থাৎ প্রাইস দাম বাড়লে আমরা কম কিনি, দাম কমলে আমরা বেশি কিনি। নর্মালি এটাই হয় বাজারে, যে যদি আমরা দেখি যে আমরা দারাজ থেকে কেন কিনি, আচ্ছা এই যে আরো একটা এক্সাম্পল, ই ভ্যালি থেকে আমরা কেন কিনি? আমরা জানছি ই ভ্যালি দিতে, প্রোডাক্ট ডেলিভারি দিতে দেরি করছে, they have some policy, মানে পলিসিতে ইমপ্লিকেশনে কিছু প্রবলেমস আছে, তারপর আমরা কেন ই ভ্যালি থেকে কিনছি? দাম কম। দাম কম, আমরা যে অফারটা পাচ্ছি, দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট যেটার দাম হচ্ছে গিয়ে সাপোজ একটা আমি সেদিন যেটা একজনের কাছে শুনলাম, একটা শু সে কিনতে চাচ্ছে, সেটা প্রাইস হচ্ছে, বাইকের দাম। হ্যাঁ বাইক অনেক পরের বিষয়, একটা শুর কথাই বলি, সে বলে যে একটা শু কিনতে যাচ্ছে, সেটা প্রায় মার্কেট প্রাইস হচ্ছে 14,000 টাকা, বাটার শু। সেটা ইভ্যালি থেকে সে কি 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 পেমেন্ট করে কিনছে, 6,000 টাকা। আমি বললাম এটা কবে পাবা? বলতেছে যে এটা পাবো হচ্ছে গিয়ে 6 মাস পরে। কিন্তু তারপরও সে কেন কিনছে? 14,000 টাকার শু সে 6,000 টাকায় পেয়ে গেল। বা বাইক কেন কিনছে? যে বাইকের মার্কেট প্রাইস হচ্ছে 5 লাখ টাকা, সেটা ইভ্যালি অফার করছে 2.5 লাখ টাকায় বা 3 লাখ টাকায়, 2 লাখ টাকা কম, অর্ধেক দামে আমি বাইক পেয়ে যাচ্ছি, তো আমরা কিনতে ইন্টারেস্টেড হচ্ছি। তো এখানে বিষয়টা কি, প্রাইস কম, দ্যাটস ওয়াই ডিমান্ড হাই, আমরা সবাই কেনার কথা চিন্তা করছি। তো এখানে শুধু প্রাইসটাই এখানে ফ্যাক্টর। তো প্রাইসটাকে যদি ফ্যাক্টর হিসেবে ধরি, সেক্ষেত্রে আমরা একটা লতে আসতে পারি, দ্যাটস কল ল অফ ডিমান্ড। সেটা একটু টাইটেল দিয়ে লিখে ফেলেন খাতার মধ্যে, দেখেন when other things remaining same। এই যে অনেকগুলো ফ্যাক্টর বললাম যে ম্যাডাম সব দাম বাড়লেও আমরা বেশি বেশি কিনি, বা ম্যাডাম ওই যে রোজার মাসেও বেশি কিনি, এই ফ্যাক্টর গুলোকে কনস্ট্যান্ট ধরে নিলাম। এই জন্য বললাম when other things remaining same। ল অফ ডিমান্ড কি বলছে? when other things remaining same, when other things remaining same। লিখেছি আমরা সবাই এটা? Yes, ma'am. তারপর লেখেন when other things remaining same, একটা কমা, তারপর লেখেন if price is up, if price is up demand goes down, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, আমরা গ্রাফ থেকে সেটাই দেখতে পাচ্ছি। or if price goes up demand, sorry আমি ভুল বলছি, if price goes up demand goes down, or if price goes down demand goes up, উল্টা, অর্থাৎ প্রাইস বাড়লে ডিমান্ড কমে, আবার প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটাই বলছি। তা আবার বলছি, the law of demand is if other things remaining same, when price goes up demand goes down, and when price goes down demand goes up। এখন আসি, এই যে কথাটা যেটা বললাম, এটা কোনোটাই আমি নিজে থেকে বলি নাই, সব আপনার বইয়ে আছে। সো এটা আমার বইয়ের আছে হচ্ছে কি চ্যাপ্টার 4 এর সেকেন্ড পেজে, দ্য পেজ নাম্বার ইজ 67, মানে 67 হচ্ছে আপনার যে বই যেটা, সেটা বইয়ের পিডিএফ এ, আর নরমালি এটা 92 পেজ, পিডিএফ এ 92 পেজ। এখানে আমরা দেখতে পেলাম যে they talk about the quantity demand. Quantity demand means ওই যে the amount of goods and services that our buyer are willing and able to purchase. And law of demand means when other things equal, but when other things remaining same thing, the quantity demand of a good falls when the price of the goods rises। ঠিক আছে? ওকে, এর নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো যে ওই যে আদার ফ্যাক্টর গুলো যেগুলো ছিল, যেগুলোকে নিয়ে আসলে আমাদের তখন দেখা যাবে যে ডিমান্ডে একটা চেঞ্জ হতে থাকবে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে যাবো। তবে নেক্সট ক্লাসে আমাদের শুরুতে আগে যেটা হবে যে প্রথমে আমরা ক্লাস টেস্ট, শুরুতে হয়তো কিছুক্ষণ পড়াবো, তারপরে আমি ক্লাস টেস্টে চলে যাব। তো ওখানে যতটুকু শেষ করতে, তো আজকে যতটুকু পড়ালাম, অর্থাৎ ডিমান্ড কার্ভ সম্পর্কে আইডিয়া পেলাম, কোয়ান্টিটি ডিমান্ড বুঝলাম, এবং ফাইনালি যেটা বুঝলাম সেটা হচ্ছে ল অফ ডিমান্ড। এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস টেস্টে সিলেবাসে থাকবে।
ঠিক আছে? ম্যাম কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি কিছু বলতেন। কি রকম কোশ্চেন হতে পারে একটু প্যাটার্ন কোশ্চেন সম্পর্কে যদি সেমি আইডিয়া ব্রড দিতেন। টাইপের কোশ্চেন করি। কোশ্চেন আমি সেমি ব্রড টাইপের কোশ্চেন করি, এমসিকিউ কোশ্চেন করব না, সেমি ব্রড টাইপের কোশ্চেন করব। একটা হয়তো সেমি ব্রড দিব আর দুইটা হচ্ছে ছোট ছোট প্রশ্ন ম্যাম দিব, কোশ্চেন কি এইভাবে অপশন দিব না কোনো। দেখা যাবে যে একটা সেমি ব্রড টাইপের কোশ্চেন দিব, আমি নরমালি কোশ্চেন করি হচ্ছে 20 মার্কসের, 20 মার্কসটাকে পরে আমি 10 এ কনভার্ট করে নিই। তো দেখা গেল যে একটা সেমি ব্রড কোশ্চেন করলাম 20 মার্কসের, সরি কি বলি, একটা সেমি ব্রড কোশ্চেন করলাম 8 মার্কসের বা 10 মার্কসের, এটা খুব বেশি, অনেক সময় 15 এরও করি, আর বাকি দুটো ছোট কোশ্চেন গেলাম 4 এইভাবে। ওকে ম্যাম। এইভাবে করে আসি। তো মেইন কথা একটা ব্রড কোশ্চেন থাকে, ব্রড কোশ্চেন বুঝতেই পারছেন কোথা থেকে আসতে পারে, পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার থেকে অথবা কোনো প্রিন্সিপাল থেকে, আর বাকিগুলো হচ্ছে কি ডেফিনেশন টাইপের কিছু প্রশ্ন করতে পারে। ওকে ম্যাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আমি এমসিকিউ কোশ্চেন করি না, মেইন কথা আপনাদের জন্য কোনো এমসিকিউ কোশ্চেন আমি করি না এই কোর্সে। ফাইনালে আমার এমসিকিউ দেওয়ার জায়গা থাকে না, তো এই জন্য এমসিকিউ টাইপের আসে না। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম, আর আমি স্লাইডটা শেয়ার করে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে প্রিপারেশন নিয়ে ফেলেন। ওকে, ওকে ম্যাম, থ্যাংক ইউ সবাই ম্যাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।